আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ আশিকুজ্জামান, ইউর আশিক ভাইয়া। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফিজিক্স সেকেন্ড পেপারের ব্যাস ইলেকট্রিক্সের প্রথম ক্লাসে, একদম প্রথম ক্লাসে। সবাইকে অনেক অনেক স্বাগতম। তো তোমরা খুব দ্রুত যুক্ত হয়েছে এবং বন্ধুদেরকে একটু মেনশন করে দাও। আমি সবাইকে একটু মেনশন করে দিচ্ছি, তোমরা একটু তোমাদের পরিচিত বন্ধুদেরকে মেনশন করে দাও। সো আজকে থেকে আমাদের ফিজিক্স সেকেন্ড পেপারের যাত্রাটা শুরু হচ্ছে। ফিজিক্স সেকেন্ড পেপার আমরা কীভাবে পড়বো, কোন চ্যাপ্টারগুলো খুব সহজে উত্তর করা যায় এবং কোন চ্যাপ্টারগুলোতে অনেক বেশি গুরুত্ব দিতে হবে, বা আমরা কিভাবে আসলে পুরো জার্নিটা শেষ করবো, সেগুলো নিয়ে আলোচনা হবে। আমরা আজকে আমাদের তাপগতিবিদ্যার লেকচারটিও শুরু করব। সো ইনশাল্লাহ খুব সুন্দর একটি ক্লাস হতে যাচ্ছে। সো অনেকেই তোমরা আগে আশিক ভাইয়ের ক্লাস করনি, সো আজকে অনেকে প্রথম ক্লাস করতে যাচ্ছ। সো ইনশাল্লাহ খুব সুন্দর ক্লাস হবে। সবাই খাতা কলম নিয়ে রেডি হয়ে যাও এবং আমরা খুব দ্রুত এই ক্লাসটি শুরু করব, তোমরা বন্ধুদেরকে মেনশন করে দিলে। সো আজকে যেহেতু প্রথম ক্লাস, সবার সাথে আগে পরিচিত হব, তারপরে চ্যাপ্টারটার সাথে পরিচিত হব এবং আমরা আস্তে আস্তে আমাদের ক্লাসে ঢুকে যাব। সো সবাই খুব দ্রুত একটু যুক্ত হয়ে যাও, যেন আমরা সবাই ক্লাসে শুরু করতে পারি খুব দ্রুতই। আমি একটু মেনশন করে দিচ্ছি, দেখিয়ে দেওয়া যায় কিনা। ওকে, সো দেখি কারা কারা হচ্ছে যুক্ত আসো। আজকে যেহেতু প্রথম ক্লাস, তো চলো তোমাদের সবার সাথে পরিচিত হয়। তোমরা সবাই কমেন্টে নাম তো তোমার লেখা আছে, শুধুমাত্র তোমার হচ্ছে ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলা এবং তোমার কলেজের নামটি সংক্ষেপে লিখে জানাও। সো দেখি আমাদের সাথে এই ব্যাস ইলেকট্রিক্সে তোমরা কারা কোন কোন জায়গা থেকে যুক্ত আসো। আজকে প্রথম ক্লাস, অবশ্যই ইন্ট্রোডাকশন হওয়া দরকার। আমার সম্পর্কে ইন্ট্রোডাকশন হবে, তোমাদের সম্পর্কে ইন্ট্রোডাকশন হবে, তারপরেই আমরা কিন্তু ক্লাসটি খুব সুন্দরভাবে শুরু করব। সো আমাদের সাথে যুক্ত আছে একদম শুরুতে নাবিল। আসসালামু আলাইকুম জানাচ্ছো। ওয়ালাইকুম আসসালাম নাবিল, কেমন আছো ভাইয়া? নিসা আমাদের সাথে আছো, জান্নাতারা, সামিয়া আছো, তারপর হচ্ছে সঞ্জিদা, মনি, তারপর হচ্ছে পার্থ আমাদের সাথে আছো, অনেকে যুক্ত আছো। ওয়াও, হ্যাঁ, যারা আসসালামু আলাইকুম জানাচ্ছো, ওয়ালাইকুম আসসালাম। আর আমি দেখি যে তোমরা কোন কোন কলেজ থেকে আমাদের সাথে আছো এখানে। সো দেখতে পাচ্ছি যে তানজিনা জেরিন আমাদের সাথে আছে নোয়াখালী থেকে। ওয়াও, তারপর হচ্ছে রাজশাহী থেকে আছে জান্নাত, ঝিনাইদহ থেকে আছে তাম্মি, ময়মনসিংহ থেকে আছে পার্থ। ভাইয়া আদর্শ গ্যাসটা না করলে তাপগতিবিদ্যা বুঝবো? অবশ্যই বুঝবে। এই চ্যাপ্টারটি পারার জন্য তোমার কোনো চ্যাপ্টার পারতে হবে না, আগের কোনো চ্যাপ্টার তোমার পারতে হবে না। রিল্যাক্স, রিল্যাক্স, ঠিক আছে? একদম যত কিছু তোমার 9-10 জিনিস লাগবে এই চ্যাপ্টার পারার জন্য, কিন্তু তুমি ভুলে গেছো, কোনো সমস্যা নেই। খুব সুন্দর করে যেখানে যা লাগবে সব আমি তোমাকে নতুন করে বলে দিব। তোমার আগের কোনো চ্যাপ্টার পড়া থাকতে হবে না, কোনো টেনশন নাই। ওকে, ঢাকা থেকে হচ্ছে রিয়ামণি, তারপর হচ্ছে হ্যাঁ মিসকাত আলমও ঢাকা থেকে আছো, ঢাকা থেকে হচ্ছে শিমুল ঢাকা থেকে আছো। কিশোরগঞ্জ থেকে একজন আছে আমাদের সাথে, প্রজ্ঞা। তারপর হচ্ছে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল সৈয়দপুর থেকে আমাদের সাথে আছে এআই। সৈয়দপুর থেকে অনেকে আছো, নোয়াখালী থেকে অনেকে আছো, সেন্ট জোসেফ থেকে আছে ফাহিম, দিনাজপুর সরকারি কলেজ, ঢাকা সিটি কলেজ জয় আছো, তারপর হচ্ছে সিলেট থেকে নাবিল, ওয়াও, টাঙ্গাইল থেকে আফরোজা। যাই হোক, সো তোমরা সারা বাংলাদেশ থেকে আমাদের সাথে মোটামুটি যুক্ত আছো। সো তোমাদেরকে একটু ফার্স্টে বলে দিই, সো আজকে আমাদের ব্যাস ইলেকট্রিক্সের একদম প্রথম লেকচার, প্রথম চ্যাপ্টার। তোমাদের যে চ্যাপ্টারগুলো থাকবে পরীক্ষাতে, আমরা খুবই সুন্দরভাবে, আমি, পারভেজ এবং ইয়াসিন ভাই, এই তিনজন মিলে তোমাদের পুরো ফিজিক্স সেকেন্ড পেপারটাকে এই ব্যাসে একদম খুবই সুন্দরভাবে গুছাই দিব। তোমার আসলে কি দরকার আসলে ফিজিক্সে, একদম যেহেতু তুমি পড়তেছো ফার্স্ট ইয়ার বা একদম ফার্স্ট ইয়ারের শেষ মুহূর্তে এসে, এখন তোমার ফিজিক্সটা কীভাবে পড়তে হবে? প্রথমত ভাই, তোমার একটা চ্যাপ্টার যখন পড়বা, অবশ্যই প্রত্যেকটা বেসিক জিনিস তোমার অনেক ক্লিয়ার থাকতে হবে, পুরো আইডিয়াটা যেমন ক্লিয়ার থাকে। যখন যেই টপিক পড়বা, যাবতীয় যা যা ইনফরমেশন জানা দরকার, বেসিক কথা জানা দরকার, যেই থিওরিগুলো তোমার জানা দরকার, সব থিওরি ক্লিয়ার থাকতে হবে এবং অনেক বেশি ম্যাথ প্র্যাকটিস করা থাকতে হবে। এখন যেহেতু এখনও তোমার সময় আছে, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার, সো তোমাকে ম্যাথ প্র্যাকটিস একটু বেশি করে রাখতে হবে এবং আমরা কিন্তু ইনশাল্লাহ অনেক বেশি ম্যাথ প্র্যাকটিস করবো এখান থেকে। ম্যাথ প্র্যাকটিসগুলো করার পরে অনেকেরই সমস্যা যেটা হয় যে ভাই হ্যাঁ থিওরি পারি, ম্যাথ প্র্যাকটিস পারি, ম্যাথ প্র্যাকটিস এনভাবে করার জন্য অ্যাডমিশনও আমাদের ক্লিয়ার হয়ে যায়, একদম একাডেমিক টু অ্যাডমিশন যেটা আমাদের ক্লিয়ার হয়, এটা আমাদের টার্গেট থাকবে এই ব্যাসে ইনশাল্লাহ। তোমরা শুধুমাত্র সাপোর্টটুকু দিও, ঠিকমতো ক্লাসগুলো করো আর ফিডব্যাকটুকু জানিও, আমরা ওইভাবে করি ইনশাল্লাহ তোমাদের খুবই সুন্দরভাবে এই সেকেন্ড পেপারটাকে গুছিয়ে দিব। সো বেসিক গেল তোমার অ্যাডমিশনের জন্য ম্যাথ প্র্যাকটিস, বা হচ্ছে এইচএসসির জন্য ম্যাথ প্র্যাকটিসটুকু তোমার পর্যাপ্ত হলো।
এরপরে অনেকের সমস্যা হয় যে ভাইয়া যে বেসিক ম্যাথ প্র্যাকটিস হলেও আমি আসলে সিকিউ গিয়ে ধরতে পারি না। সো সিকিউর জন্য আমরা আলাদা এফোর্ট দিব, কোন ধরনের সিকিউ তোমার এই চ্যাপ্টার থেকে আসবে, কীভাবে তুমি অ্যাপ্রোচ করবা সলভ করার জন্য, হ্যাঁ টাইপগুলো সাজাই দিব, খুব সহজে তুমি দেখবা যে সিকিউগুলো পারতেছো। এবং আমরা যখন এই ম্যাথ প্র্যাকটিসগুলো করবো, এমসিকিউতে কোন জিনিসগুলো আসতে পারে, এমসিকিউতে কী আসতে পারে সেইগুলোও সাথে সাথে ক্লিয়ার করে দেবো। তার মানে একেবারে তোমার বেসিক থেকে একাডেমিক টু অ্যাডমিশন, সিকিউ থেকে এমসিকিউ সব কিছুই ক্লিয়ার হয়ে যাবে একটা চ্যাপ্টার থেকে। এই ক্লাসগুলো করার পরে তোমার আসলে এই চ্যাপ্টার নিয়ে আলাদা আর কোনো প্রস্তুতি দরকার হবে না কোথাও। সো এভাবে আমরা ইনশাল্লাহ শেষ করতে চাই। তো তোমাদের সাপোর্টটুকু অবশ্যই দরকার। এবং এরপরে আমরা কিন্তু চ্যাপ্টারগুলো যখন রানিং থাকবে তখন কিন্তু আমরা উইকলি তোমাদের জন্য এক্সামও নেব। মনে করো আমি তাপগতিবিদ্যা পড়াইলাম, আর 2টা লেকচার হলো, আর এক্সামের টাইম তোমাদেরকে জানাই দিয়েছি যে শুক্রবার রাত 9:30 সো আমি মনে করি তাপগতিবিদ্যা পড়াচ্ছি, এই তাপগতিবিদ্যা আমার দায়িত্ব, যতভাবে যা কিছু তোমার দরকার প্রয়োজন সব কিছু আমি দিব। এবং এর সাথে যখন আমরা আজকে মনে করো মঙ্গলবার আর সাথে বৃহস্পতিবারও ক্লাস আছে, এই 2টা ক্লাসের পরে শুক্রবার কিন্তু এই 2টা ক্লাসের উপরে একটা এক্সাম হবে। সো দেখতে চাই কারা মনোযোগ দিয়ে ক্লাসগুলো করবে এবং কারা আসলে এখানে ভালো রেজাল্ট করবেন, টপ র্যাঙ্কিং কারা করবে সেটাও কিন্তু আমরা গ্রুপে তোমাদেরকে জানাই দিব। সো ক্লাসগুলো করবে, প্রস্তুতি যেভাবে নেওয়া দরকার, এইচডাব্লিউ যেগুলো করা দরকার সেগুলো বলে দিব, সেগুলো করবে এবং তারপর এক্সামগুলো একটু পড়াশোনা করে দিবে, দেখবে যে আমাদের সাথে সাথেই তোমাদের চ্যাপ্টারগুলো শেষ হয়ে যাচ্ছে। সো আমাদের হোপফুলি আমরা খুব সুন্দরভাবে এই ফিজিক্স সেকেন্ড পেপারের যাত্রাটা শেষ করতে পারবো তোমাদের সাথে, তোমাদের ফিজিক্সের ভীতিটা দূর হবে, এটা আমাদের টার্গেট থাকবে। আমার, পারভেজ এবং ইয়াসিন ভাই আমরা 3জন মিলেই তোমার জন্য এই সর্বোচ্চ রেডিকশনার দেবো। তবে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে যে তোমরা অবশ্যই ক্লাসগুলো করে যদি ভালো লাগে, তুমি যদি মনে করো যে না ইয়েস আমার আসলে উপকারে আসতেছে, তাহলে অবশ্যই তোমাদের বন্ধুদেরকে জানাও, কারণ অনেকেই জানে না। সো তোমার যদি উপকারে আসে ক্লাসগুলো করে, তুমি অবশ্যই বন্ধুদেরকে জানাবে আশা করছি। তো তোমরা যদি রেডি হয়ে যাও, চলো আমি ক্লাসটি এখনই শুরু করে দিব। আমরা আমার সম্পর্কে আমার পরিচয়টুকু দিয়ে দিই। সো আমি হচ্ছে তোমাদের আশিক ভাইয়া, আশিকুজ্জামান। সো পড়াশোনা করেছি হচ্ছে বুটেক্স থেকে, বুটেক্সে 37তম হয়েছিলাম এবং হচ্ছে পড়াশোনা অলরেডি শেষ এবং বন্দিয়া বাসাতে ফিজিক্স ইনস্ট্রাক্টরশিপ আছি এবং আমি হচ্ছে ফাউন্ডার দর্পণ একাডেমি। আমার দর্পণ একাডেমিতেও আমি ক্লাসগুলো নিয়ে থাকি এবং বিপির সাথে আমার জার্নি খুব অনেক আগে থেকেই চলতেছে। সো এই তো ছোট্ট মানুষ, ছোট্ট পরিচয় আর কি। সো ইনশাল্লাহ তোমাদের খুব সহজভাবে ফিজিক্সটাকে গুছাই দিব। সো এটাই হচ্ছে আমাদের টার্গেট। সো তোমাদের ফিজিক্সের ভীতির যেন খুব একদমই দূর হয়ে যায়। তোমরা অনেকেই পরীক্ষা হলে গেলে ফিজিক্স নিয়ে ভয় পেয়ে যাও, এমনি ফিজিক্স পড়তে ভালো লাগে কিন্তু পরীক্ষা হলে গিয়ে মাথা কাজ করে না, গোলমাল লেগে যায়। তো কোনো কিছু হবে না ইনশাল্লাহ ক্লাসগুলো যদি শুধু করো, ঠিক আছে? সো সবাই যদি রেডি হয়ে যাও, হ্যাঁ ক্লাসগুলো ভাইয়া এমসিকিউ টপিক ওয়াইজ করবেন ইনশাল্লাহ, যে 2টো টপিক বা 3টা টপিক মিলে একসাথে এমসিকিউ করাবো, তাহলে খুব সুন্দর হবে আর কি। সো ইনশাল্লাহ সব কিছু গোছায় হবে। সো সবাই যদি রেডি হয়ে যাও তাহলে আমরা চলো ক্লাসটি শুরু করে দেবো। সবাই কমেন্টে লেখো রেডি এবং ক্লাসের রুলস কি, ক্লাসগুলো যখন করবা আমি যখন কমেন্টে জিজ্ঞেস করবো তখন উত্তর দিবা। এমনিতেও আজে বাজে কেউ কোনো কমেন্ট করবা না, হ্যাঁ কারো অ্যাটেনশন নেওয়ার জন্য হাবি যাবি কোনো কমেন্ট করার দরকার নেই। তুমি খাতা কলম নিয়ে বসো, ফোনটা তুমি রোটেট করে একদম ক্লাস করতে বসো, যেন তোমার কমেন্ট চোখে না আসে। আমি যখন কমেন্ট করতে বলবো তখন তুমি উত্তরগুলো দিও, ওকে? সো আমরা ক্লাসটি শুরু করছি, সবাই যদি রেডি হয়ে যাও আমরা ক্লাসটি শুরু করবো। চ্যাপ্টার সম্পর্কে জানবো এবার আমরা। সবাই লেখো রেডি, হ্যাঁ সবাই রেডি বললে আমি ক্লাসটি শুরু করে দিব, ভাববো যে হ্যাঁ সবাই রেডি হয়ে গেছো। ওকে সবাই রেডি, সামিয়া, সঞ্জিতা সবাই বলছো রেডি, শুভ ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে চলো সবাই যেহেতু মোটামুটি রেডি। আর ফিজিক্সে অনেক প্রবলেম হয় দেখেই তো তুমি এখানে আসছো। সো ফিজিক্সের প্রবলেম একেবারে দূর করে দিব, ঠিক আছে আফরোজা, কোনো টেনশন নাই। ওকে সবাই রেডি হয়ে যাচ্ছে, সবাই রেডি হলে আমি ক্লাসটি শুরু করে দিচ্ছি। ওকে ওকে এখন আমরা আর কোনো কথা বলবো না, আমরা একদম সরাসরি ক্লাসের মধ্যে চলে যাচ্ছি, ঠিক আছে? এখন আমরা আর কোনো ধরনের কোনো কমেন্ট করবো না, আমরা চলো ক্লাসে চলে যাচ্ছি। সো তাপগতিবিদ্যার চ্যাপ্টারটা ভাইয়া, এই চ্যাপ্টারটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। পরীক্ষাতে তোমার যদি শর্ট সিলেবাস হয়, শর্ট সিলেবাস না হয়, যাই হোক তাপগতিবিদ্যা থেকে প্রশ্ন আসবেই, হ্যাঁ। সো তাপগতিবিদ্যা এমন একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার এবং এই চ্যাপ্টার কিন্তু বেশ কনসেপচুয়াল, তোমাকে বুঝতে হবে এবং এই চ্যাপ্টারটা পারলে তুমি কিন্তু আদর্শ গ্যাসে অনেক হেল্প পাবা আর কি, এই যে মিল আছে আর কি। তো তারপরেও তাপগতিবিদ্যা আমরা খুবই একদম জিরো থেকে শুরু করব। অ্যাডমিশনে প্রতি বছরই প্রশ্ন আসে, ঢাকা ভার্সিটিতে প্রতি বছর প্রশ্ন আসে, বুয়েটেও প্রতি বছর প্রশ্ন আসে, সবসময় এখান থেকে প্রশ্ন হয়। সো এই চ্যাপ্টারটা পড়া মানে তোমার কিন্তু অনেকটুকু প্রস্তুতি হয়ে যাবে। সো চলো আমরা সেই তাপগতিবিদ্যাতে কী কী পড়বো, কীভাবে আমরা আমাদের প্রত্যেকটা চ্যাপ্টার পড়বো সেটা চলো তোমাকে আমি দেখাচ্ছি।
সো তাপগতিবিদ্যার আজকে হচ্ছে লেকচার 1, এখন থেকে আমরা ক্লাসটি শুরু করতেছি। তো চলো, সো তাপগতিবিদ্যার এই লেকচার 1-এ তুমি খেয়াল করো আমরা কীভাবে আসলে আমাদের লেকচারগুলোকে সাজাচ্ছি। প্রথমে তোমার একটা টপিক যখন পড়বো, যাবতীয় যত বেসিক ইনফরমেশন, যাবতীয় থিওরি সব কিছু আমরা আলোচনা করব। এরপরে আমরা ম্যাথ প্র্যাকটিস করব, যেন একদম আমাদের অ্যাডমিশন লেভেল পর্যন্ত মোটামুটি হয়ে যায়। এই ম্যাথ প্র্যাকটিসের ব্যাপারটা আসলে অনেকটা কিন্তু নিজেকে করতে হয়, এবং নিজে করলে কিন্তু অনেক বেশি লাভবান। আমি অনেক ম্যাথ প্র্যাকটিস করাইলাম, তুমি দেখে দেখে করলা, এতে তোমার খুব একটা বেশি লাভ হয় নাই। হ্যাঁ, কিছু তোমার লাভ হয়েছে যে তুমি ম্যাথগুলো শিখছো, ওরকম ম্যাথ আসলে পারবা। তুমি ম্যাথ প্র্যাকটিস বা প্রবলেম সলভিংয়ের যেই মাহাত্ম্যটা, এটা আসলে নিজে নিজে তুমি যদি করো, নিজে একটা প্রশ্ন নিয়ে অনেকক্ষণ ভাবলা, 10-15 মিনিট ভাবলা, তারপরে তুমি সলভ করলা, একটা আইডিয়া বের করলা, এটা তোমাকে অনেক বেশি কাজে দিবে আসলে, পরবর্তীতে গিয়ে অ্যাডমিশনে গিয়ে। সো এটা বিশেষ করে ট্রাই করবে, এটা মেইন টার্গেট থাকবে। তারপরে আমরা বেশ কিছু অনেক প্রবলেম সলভ করে দেবো, যেন তোমার প্রবলেম কীভাবে সলভ করতে হয় মোটামুটি একটা ভিজিটা কেটে যায়। ঠিক আছে, সো আমরা ওইভাবে করবো। তারপরে এমসিকিউ সলভ হবে, 2-3টা টপিক যখন আমাদের মনে পড়া হয়ে যাবে, সো ওই 2-3টা টপিক আমরা টপিক ওয়াইজ আমরা সলভ করবো, যে কোন কোন এমসিগুলো আমাদের অ্যাডমিশনে আসতে পারে বা আমাদের বোর্ড পরীক্ষাগুলোতে আসে, তো সেগুলো। তারপর সিকিউ সলভের জন্য আলাদা আমরা একটা ক্লাস রাখবো। আমরা তো প্রত্যেক টপিক যখন পড়তেছি, ম্যাথ করতেছি, ওগুলো দিয়েই সিকিউ হয়ে যাবে, কিন্তু সিকিউ কীভাবে সলভ করবো ধরতে পারি না ভাই, প্রশ্ন বুঝতে পারি না, এগুলোর জন্য সিকিউ আমরা আলাদা ডেডিকেটেড ক্লাস রাখবো। এবং এরপরে উইকলি এক্সাম তো থাকবেই, চ্যাপ্টার ওয়াইজ এবং টপিক ওয়াইজ, যে আমরা উইকে যতটুকু টপিক শেষ করবো অতটুকুর উপরে আমরা এক্সাম দিব। সবাই অবশ্যই এক্সাম দিবা, 0 পাইলেও এক্সাম দিবা, 0 অবশ্যই পাবা না, ক্লাস করলেই তুমি দেখবা যে সবই পারতেছো মোটামুটি ইনশাল্লাহ। সো এভাবে আমরা আগাবো ইনশাল্লাহ। এভাবে করলে আশা করি তোমাদের অনেক বেশি উপকারে আসবে ইনশাল্লাহ, তোমরা সব কিছুই গুছিয়ে নিতে পারবে। সো আমাদের এই চ্যাপ্টারটি হচ্ছে তাপগতিবিদ্যা। আমি সবসময় চ্যাপ্টার পড়ানোর আগে তোমাদেরকে দেখাই দিই যে ঠিক আছে, এই চ্যাপ্টার যে পড়বো ভাই, এই চ্যাপ্টারের মধ্যে আছে কী আমরা কীভাবে শেষ করব। সো লেকচার প্ল্যানটাও দেখে নাও ভালো। সো চ্যাপ্টারের আউটলাইনটা তুমি একটু খেয়াল করো। এই পুরো চ্যাপ্টারের নাম তাপগতিবিদ্যা, তাহলে অবশ্যই তাপ নিয়ে আলোচনা থাকবে। তো শুরুতে দেখো তাপমাত্রা এবং তাপমাত্রার স্কেল নিয়ে আলোচনা করা আছে। এই সম্পর্কে আমরা মোটামুটি কম বেশি অনেকেই জানি। তারপরে আমরা 0 বেসিক থেকে শুরু করব, ধরে নেব তুমি আগে কক্ষণে পড়োনি, ওই লেভেল থেকে শুরু করব। সো তাপমাত্রার স্কেল, এরপর হচ্ছে তাপগতিবিদ্যার সূত্র, প্রথম সূত্র, 0তম সূত্র, দ্বিতীয় সূত্র, এগুলো দিয়ে আমাদের সিকিউতে প্রশ্ন আসে। তো এই জিনিসগুলো আমরা এখান থেকে পড়বো। তারপরে তাপগতি স্থানাঙ্ক আমাদের আছে। তারপর তাপগতি স্থানাঙ্ক মানে কি, যেমন কোনো গ্যাসে যদি তুমি তাপ প্রয়োগ করো, তাপ শক্তি দাও, তাপমাত্রা বৃদ্ধি পেলো বা আয়তন বৃদ্ধি পেলো কিনা। সো এই জাতীয় সম্পর্ক নিয়ে আলোচনা করা হয় তাপগতি স্থানাঙ্কের মধ্যে। এবং তাপ ইঞ্জিন, এই তাপকে কাজে লাগিয়ে আমরা, তাপ এক প্রকার শক্তি, এই শক্তিটাকে কাজে লাগিয়ে আমরা বিভিন্ন ইঞ্জিন চালাচ্ছি, সেই ইঞ্জিনের দক্ষতা কত বা সেই ইঞ্জিন দক্ষতা কীভাবে বৃদ্ধি করা যায়, এই ধরনের জিনিসগুলো সম্পর্কে আমরা জানবো এই তাপ ইঞ্জিন বা হিট ইঞ্জিন এই টপিকের মধ্যে। তোমরা খাতায় সুন্দর করে লিখে ফেলো, যে আউটলাইনগুলো লিখে ফেলো, তো তোমার বুঝতে সুবিধা হবে যে এইটা পড়ছি, এতটুকু বাকি আছে, তুমি চ্যাপ্টার সম্পর্কে আগাম ধারণা পেয়ে যাচ্ছ যে এইভাবে আমার এতটুকু শেষ, এতটুকু বাকি, ভালো গোছানো থাকবে মাথার মধ্যে। এরপরে আমরা কার্নোচক্রটা পড়বো, তাপ ইঞ্জিনের সাথে কার্নোচক্র, এবং লাস্টে আছে এনট্রপি। এবং এই তাপ ইঞ্জিনের সাথে আমরা আরেকটা জিনিস নিয়ে পড়ে ফেলবো, সেটা হচ্ছে রেফ্রিজারেটর। যে আমাদের ফ্রিজে আমরা সবাই কী করি, খাবার রাখি বা পানি রাখি, ঠান্ডা করি, তাই না? বা আমরা খাবারগুলো সংরক্ষণ করি। সো এই যে আমরা ফ্রিজ কীভাবে কাজ করতেছে, আসলে ফ্রিজে তুমি গরম খাবার রাখলা, আস্তে আস্তে ঠান্ডা হচ্ছে, তো কীভাবে এই জিনিসটা কাজ করে, তো সেই মেকানিজম সম্পর্কে আমরা জানবো। সেখানে ম্যাথ আছে কিছু, সেই ম্যাথগুলো আমরা করবো, পরীক্ষাতে মোটামুটি আসে আর কি। সো এবার তোমাকে গুরুত্বটা বলে দিচ্ছে ভাই, এগুলোর মধ্য থেকে আমাদের আসলে পরীক্ষায় কোনগুলো আসবে সেই গুরুত্বটা তোমাকে বলে দিই, তোমার জিনিসটা অনেকটা হেল্প হবে আর কি। অনেক বেশি বুঝতে অনেক বেশি হেল্প হবে। সো এগুলোর মধ্য থেকে পরীক্ষাতে আমাদের সিকিউ বেশি আসে, তাপ ইঞ্জিন, এই কার্নোচক্র, এই দুটো টপিক মিলে আমাদের এক রকমের সিকিউ হয়। এবং এই যে এনট্রপি দেখতে পাচ্ছ, এটা আমাদের কি আরেক ধরনের সিকিউ। তাহলে হচ্ছে টাইপ 2। সো এটা মিলে একটা টাইপ হয়, এটা মিলে একটা টাইপ হয়। এবং তাপগতিবিদ্যার যে সূত্র, এই তাপগতিবিদ্যার সূত্রটা হচ্ছে আরেকটা টাইপ। তাহলে আমি তোমাকে বক্স করে দিচ্ছি, তোমার বুঝতে সুবিধা হবে। এটা আসলে একটা টাইপ, বুঝতে পারছো? এটা আসলে একটা টাইপ। তারপরে এটা হচ্ছে আরেকটা টাইপ। এই দুইটা মিলে দেখা যায় যে পরীক্ষায় সিকিউ হতে পারে, অথবা এনট্রপি থেকে দেখা যায় যে সিকিউ আমাদের হয়। তার মানে এই হচ্ছে আমাদের মোটামুটি জিনিস। দেখো, বুঝতে পারতেছো যে এইটা একটা টাইপ, এখান থেকে সিকিউ হয়, অথবা তোমার পরীক্ষা এখান থেকে আসবে, অথবা তোমার পরীক্ষা এখান থেকে আসতে পারে। তো সিকিউ এর জন্য আমি তোমাকে আগেই আইডিয়াটা দিয়ে দিলাম যে ভাই এগুলো পরীক্ষা আসতে পারে, এখান থেকে আসতে পারে, আমরা সবই শিখবো। সো আমরা একদমই 0 থেকে শুরু করি, তাপমাত্রা ওখান থেকে শুরু করি। সো আশা করি এতটুকু অলরেডি লিখে ফেলতে পারছো, এই জিনিসটুকু অলরেডি লেখা শেষ। তো চলো আমরা সামনে আগাই। যে জিনিসগুলো লেখা হলে আমরা শুরু করছি একদম প্রথম। আজকে আমাদের আলোচনা থাকবে এটা নিয়েই, যে
তাপমাত্রা এবং তাপমাত্রার স্কেল। সো তাপ দিলে কীভাবে তাপমাত্রা চেঞ্জ হচ্ছে, বা এই তাপমাত্রা চেঞ্জের ফলে আমরা আমরা স্কেল সময় তাপমাত্রা যে পরিমাপ করব, বিভিন্ন স্কেলে আমরা পরিমাপ করি। তোমাকে যদি জিজ্ঞেস করি যে আজকের আবহাওয়ার তাপমাত্রা কত, তুমি কি বলবা? যে আজকে তুমি দেখে বলবা যে 22 ডিগ্রি বা 21 ডিগ্রি সেলসিয়াস। বা সেলসিয়াসে না বলে কিন্তু আমরা সেটাকে ফারেনহাইট, কেলভিন বা র্যাঙ্কিং, রোমার এরকম বিভিন্ন স্কেলে বলতে পারি। তো একটা স্কেলে তাপমাত্রা জানা থাকলে অন্য স্কেলে তাপমাত্রাটা কত হবে সেই কনভার্সনগুলো আমরা এখানে শিখব, যদিও এই জিনিসগুলো একটু 9-10-এ ছিল, নতুন করে আমরা শিখব, নো টেনশন। সো এই হচ্ছে আমাদের জিনিস, তাপমাত্রা স্কেল। সবাই খাতায় হেডলাইন দিয়ে ফেলো, তাপমাত্রা এবং তাপমাত্রার স্কেল। সো শুরুতেই চলো আমরা জেনে নিই হচ্ছে এই তাপ সম্পর্কে। সো এই বেশ কিছু জিনিস লেখা আছে, তোমার নোট করার সুবিধার জন্য কথাগুলো লিখে রাখছি। তার আগে আমি তোমাকে বলি কথাগুলো, তারপরে তুমি এখান থেকে নোট করে নিবা। তো খেয়াল করো জিনিসটা কি, যে তাপ কি ভাই। সো একদম শুরুতে তাপ কি জিজ্ঞেস করলে মাথায় যেটা আসে যে হ্যাঁ, তাপ হচ্ছে এক প্রকার শক্তি। আমরা জানি শক্তির বিভিন্ন রূপ আছে, বিভিন্ন ফর্ম আছে। শক্তির বিভিন্ন ফর্মের মধ্যে এই তাপ শক্তি কিন্তু অন্যতম। কারণ এই তাপ শক্তি দিয়ে তুমি কি, এই তাপ শক্তি না থাকতো তুমি ভাত রান্না করে খাইতে পারতো না। খাইতে না পারলে তুমি কি এই ক্লাসটা করতে পারছো, খিদা লাগতো, ক্লাস করতে না। সো খাইতে না পারলে বাঁচতামও না। তো এই তাপশক্তি কিন্তু আমরা অন্যতম আমাদের বাঁচার জন্য প্রয়োজনীয় যে রান্না, সেই কাজে লাগাচ্ছি। ছোট্ট একটা বললাম, এই যে বিদ্যুৎ শক্তি কাজে লাগা কত কিছু না করতেছি আমরা। এই বিদ্যুৎ শক্তি যতভাবে তৈরি হচ্ছে তার মধ্যে অন্যতম কিন্তু তাপশক্তি। তুমি খেয়াল করবা যে যখনই কি হয় যে কয়লার দাম বেড়ে যায়, বিদ্যুতের দাম বেড়ে যায়। কিরে ভাই, কয়লার সাথে বিদ্যুতের দামের সম্পর্ক কি? ইয়েস, এই কয়লাটা আমরা পুরায় বেসিক্যালি কী করি, তাপশক্তি জেনারেট করি। এই তাপশক্তি কী করে, তাপশক্তিকে আমরা পানি দিই, আমরা পানিকে গরম করি, বাষ্প বানাই। ওই বাষ্প দ্বারা আমরা কি, যে আমাদের টারবাইন বা ইঞ্জিন, সেটাকে আমরা চালাই, বিদ্যুৎ শক্তি উৎপন্ন করি। অথবা তুমি দেখবে যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বলে না, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আছে আমাদের। সো এখানেও কী করা হয় যে পারমাণবিক শক্তি থেকে আমরা এখানে শক্তিটা পাই। ওই শক্তিটা, ওই হিটটা বা ওই শক্তিতে আমরা আবারও এখানে পানি গরম করি, বাষ্প পরিণত হয়, বাষ্প দিয়ে আমরা ইঞ্জিন ঘুরায় আমরা বিদ্যুৎ পাচ্ছি। সো তুমি তুমি যে কোনো জায়গায় তুমি একটু যদি ভালো মতো খেয়াল করো, দেখবে পিছনে আসলে এই তাপশক্তির কোনো না কোনো প্রভাব আছে আসলে। তাপশক্তি খুবই গুরুত্বপূর্ণ। সো এই তাপ যে এক প্রকার শক্তি, এটা বেসিক্যালি কি, যে এই শক্তি আমরা কী জানবো এখান থেকে। আমাদেরকে তাপশক্তির বিভিন্ন ফর্মুলা আছে, যে আমি যে কোনো একটা বস্তুতে তাপ দিলাম, আমি যখন রান্না করতেছি, হ্যাঁ, ওই রান্না করার সময় তাপ দিচ্ছি, সো একসময় পানিটা ফুটে যাচ্ছে। সো কতটুকু তাপশক্তি নেওয়ার পরে সেই পানিটা ফুটলো, পানিটা বাষ্প হইলো। সো এই জিনিসগুলোর ক্যালকুলেশন আমাদেরকে জানতে হবে। বা তুমি মনে করো কী করলা, শীতকালের সময় তোমরা সবাই এই কাজটা করো, তাই না, যে এই গরম পানির সাথে আমরা ঠান্ডা পানি একটু মিক্স করি, বা ঠান্ডা পানির সাথে আমরা একটা গরম পানি মিক্স করে পানিটা একটু গরম করি, যেন আমাদের গোসল করতে একটু অসুবিধা না হয় বা আমরা সুবিধা পাই। কারণ শীতকালে বেশ পানি ঠান্ডা থাকে, কষ্ট হয়। সো এই যে দেখো যে তুমি এই ঠান্ডা পানির সাথে গরম পানি মিশাইলা, তখন কি, গরম পানি অনেক বেশি তাপমাত্রা ছিল, একেবারে তুমি গায়ে ঢালতে পারতেছিলে না, ঠান্ডা পানি অনেক ঠান্ডা ছিল। এই যে মিশ্রিত করলা, মিশ্রণে একটা তাপমাত্রা পাওয়া গেল। সো মনে করো তোমার এই ঠান্ডা পানির তাপমাত্রা ছিল 10 ডিগ্রি, এই গরম পানির তাপমাত্রা ছিল মনে করো 40 ডিগ্রি। সো তুমি মিক্স করলা, সো কোথায় গিয়ে এদের মিশ্রণে যে তাপমাত্রাটা কত হবে, তো এই যে কি হবে, গরম পানিটা তাপ ছাড়লো, তারপর হচ্ছে কি ঠান্ডা পানিটা তাপ গ্রহণ করলো, তাই না, তারপরে একটা সাম্য অবস্থায় আসলো। সো এই যে ব্যাপার স্যাপারগুলো, একজন তাপ গ্রহণ করলো, একজন তাপ কী করলো, যে ছাড়লো, তারপরে দুজনে একটা সাম্য অবস্থায় আসলো। এই ব্যাপার স্যাপারগুলা আমরা কিন্তু এখন এই জিনিসগুলো নিয়ে কাজ করবো, গৃহীত তাপ, বর্জিত তাপ, এই জিনিসগুলো নেই। সো আমরা তাপ থেকে কী কথা মনে রাখবো, তাপ হচ্ছে এক প্রকার শক্তি। তাপের এসআই একক কি, তাপ হচ্ছে জুল। বা তাপ শক্তির আরও একক ছিল, যেমন আমরা পূর্বে অনেক বেশি ইউজ করতাম, সেটা হচ্ছে ক্যালোরি। এই ক্যালোরি হচ্ছে আমাদের তাপের প্রাচীন একক বলতে পারি আমরা, কারণ পূর্বে ক্যালোরি অনেক বেশি ব্যবহার করা হতো, কিন্তু এখন আমরা এসআই একক জুল বেশি ব্যবহার করি, ক্যালোরি বা কিলো ক্যালোরি। এই জুল আর ক্যালোরির মধ্যে সম্পর্ক আছে। তো সেই কিছু কথা, একদম বেসিক কথা আমরা একটু মনে রাখবো, যে তাপ আসলে কি এক প্রকার শক্তি, যা কোনো বস্তুর উপরে প্রয়োগ করলে কি হয়, যে ওই বস্তুর উষ্ণতা বৃদ্ধি পায় বা তাপমাত্রার পরিবর্তন হয়। তাপ দিলে বস্তুর তাপমাত্রার পরিবর্তন হয়। সো ভালো কথা। এবং একক জুল, ক্যালোরি, সেটা তুমি জানো, একটু মনে রাখবা। আর 1 ক্যালোরি, এই জিনিস আমার লাগবে, ম্যাথ করার সময় এগুলি লাগবে, লিখছি তোমার জন্য নোট করতে সুবিধা হয়, কারণ এগুলো আমাদের জানা জিনিস, তারপরে একটু আমরা লিখে রাখবো খাতায়। সো 1 জুল মানে হচ্ছে 1 ক্যালোরি সমান কত, 4.2 জুল। আর
1 জুল সমান কত 0.24 ক্যালোরি। এই দুইটা ইনফরমেশন তোমার কাজে লাগবে ম্যাথ করার সময়, সামনে যখন ম্যাথ করবো। এবং আরও দুইটা কথা তুমি মনে রাখবা, এই তাপ আমরা পরিমাপ করি কোন যন্ত্রের সাহায্যে। যারা মেডিকেলের জন্য প্রস্তুতি নিতে যাচ্ছ তাদের কিন্তু এই ধরনের প্রশ্নগুলো আসবে যে আমরা ক্যালোরিমিটার দ্বারা কী করি, তাপটা পরিমাপ করি। সো এই ইনফরমেশনটা তোমার জন্য ইম্পর্টেন্ট। তাছাড়া আরেকটা কথা মনে রাখবো যে তাপের প্রবাহ তাপের পরিমাণের উপর কিন্তু নির্ভর করে না। এই যে তাপ কোন বস্তু থেকে, মনে করো দুইটা বস্তু আছে, সো দুই বস্তুকে টাচ করাইলো, তাহলে কি হয়, এক বস্তু থেকে আরেক বস্তুর তাপ যায়। সেটা তাপের পরিমাণের উপর কিন্তু নির্ভর করে না যে যেই বস্তুতে বেশি তাপ আছে সেখান থেকে কম তাপের বস্তুতে তাপটা যাবে, তা না। তাপ কোন বস্তু থেকে কোন বস্তুতে যাবে এটা তাপের পরিমাণের উপর নির্ভর করে না। যে জিনিসের উপর নির্ভর করে তাকেই আমরা বলি তাপমাত্রা। তো সেই তাপমাত্রা নিয়ে আমরা শিখবো, সমস্যা নেই। সো এই কয়েকটা বেসিক কথা আশা করি মনে থাকবে। আমরা একটু কাজ করি, চলো আমাদের এই ফর্মুলাগুলি নিয়ে, তাপে যে জিনিসগুলো আমাদের জানতে হবে এই জিনিসগুলো আমাদের মোটামুটি আসলে 9-10 কিন্তু আলোচনা করা ছিল, আমরা নতুন করে আলোচনা করতেছি। ধরে নিলাম তুমি আগে পড়ছো বা ভুলে গেছো, পড়নি, বাদ, নতুন করে আমরা পড়বো। সো এই তাপের আমরা বেশ কয়েকটা সূত্র শিখব। যেমন আমরা যখন কোনো একটা বস্তুতে তাপ প্রয়োগ করতেছি, সো তাপ প্রয়োগ করতেছি তাহলে কী হবে, ওই বস্তুর তাপমাত্রার পরিবর্তন হবে। সো তুমি তাপ দিলা, কতটুকু তাপ দিলে, মনে করো এই বস্তুটা আছে, আমি ওরে যাই চুলার মধ্যে ধরছি, তাহলে ওরে তাপ দিচ্ছি অনেকক্ষণ দিচ্ছি। সো এটা তাপমাত্রা ছিল 25 ডিগ্রি, আমি চাচ্ছি ওর তাপমাত্রা 60 ডিগ্রি হোক। সো কতক্ষণ তাপ দিব, কতটুকু তাপ দিব, সো এই ক্যালকুলেশনগুলো আমরা কীভাবে করবো, কতটুকু তাপ প্রয়োজন, সো এইটার জন্য তোমাকে জানতে হবে এই সূত্রগুলো সম্পর্কে। সো আমরা প্রথম যেটা জানবো সেটা হচ্ছে যে কিউ ইকুয়াল টু হচ্ছে MS ডেল থিটা। কিউ ইকুয়াল টু ছিল আমাদের কি, যে MS ডেল থিটা। এই সূত্র আমাদের 9-10 কিন্তু ছিল, সেই 9-10 আমরা পড়ছিলাম। তবে আমরা নতুন করে আসলে এই সূত্রগুলোর ব্যবহার পরিচয়গুলো সম্পর্কে একটু জানি। সো কিউ সমান MS ডেল থিটা, এই সূত্র আমরা কখন প্রয়োগ করি, যখন কোনো একটা বস্তু তুমি তাপ প্রয়োগ করবে এবং তাপমাত্রার পরিবর্তন হবে। তোমার তাপমাত্রার পরিবর্তন করতে হলে বস্তুতে কতটুকু তাপ দেওয়া লাগবে, এইটাই হচ্ছে সেই কিউ হচ্ছে সেই তাপ শক্তি। যে আমি বস্তুটার তাপমাত্রার পরিবর্তন করতে চাই, ডেল থিটা মানে কি, তাপমাত্রার পরিবর্তন। তুমি একটা বস্তুর তাপমাত্রার পরিবর্তন করতে যাচ্ছ, তাহলে অবশ্যই তাপ দিতে হবে। কতটুকু তাপ দিতে হবে, কিউ সমান MS ডেল থিটা। সো আমি এই বস্তুটার তাপমাত্রার পরিবর্তন 25 থেকে 60 করতে চাই, তাপ দিব, কতটুকু তাপ দিব সেটা কার উপর নির্ভর করে। এক নম্বর জিনিস নির্ভর করে হচ্ছে ওই বস্তুটার ভরের উপর নির্ভর করে। তুমি এই বস্তুটার ভর কতটুকু, এটা কি 1 কেজি নাকি 10 কেজি নাকি 20 কেজি, এই বস্তুর ভরের উপরে অবশ্যই নির্ভর করে যে আমি তাপমাত্রার পরিবর্তন করতে যাচ্ছি, কতটুকু তাপ লাগবে তার ভরের উপর নির্ভর করে। তারপরে নির্ভর করে হচ্ছে কিসের উপরে, যে ওই বস্তুটার আপেক্ষিক তাপের উপরে। এই এস এর পরিচয়টা কি খুব সুন্দর করে আমরা আসলে লিখে ফেলি। এই এস হচ্ছে আমাদের কি, আপেক্ষিক তাপ। এই এসটা আমাদের কি, এই এসটা হচ্ছে আপেক্ষিক তাপ। সবাই খাতায় সুন্দর করে লিখে ফেলো, আমার সাথে নোট করে ফেলতে পারবো, আমি আস্তে আস্তে পড়াবো, নোট করে ফেলতে পারবা। এই এসটা হচ্ছে কি, আপেক্ষিক তাপ। ভাই আপেক্ষিক তাপ জানি কি ছিল, 9-10 পড়ছিলাম, ভুলে গেছি, আসলে মনে করি একটু আপেক্ষিক তাপ জিনিসটা কি। সো আগে বুঝে নি কার উপর নির্ভর করে, যে তুমি তাপমাত্রা পরিবর্তন করতে চাচ্ছ, তাপ দিতে হবে, কতটুকু তাপ দিতে হবে সেটা তার ভরের উপর নির্ভর করে এবং ওই বস্তুটার আপেক্ষিক তাপের উপর নির্ভর করে। এবার আপেক্ষিক তাপ জানি কি ছিল, যারা সংজ্ঞাটা লিখে রাখতে চাও লিখে রাখতে পারো, আমি বলে দিচ্ছি। কোনো একটা 1 কেজি ভরের বস্তুর তাপমাত্রা তুমি যদি 1 কেলভিন বাড়াইতে চাও, মনে করো কথার কথা এই বস্তুটার ভর হচ্ছে 1 কেজি, এই 1 কেজি ভরের বস্তুটার তাপমাত্রা 25 আছে, তুমি 26 করতে চাও, 1 ডিগ্রি বাড়াইতে চাও, বা 25 কেলভিন আছে তুমি 26 কেলভিন করতে চাও। সো কোনো বস্তু, কোনো 1 কেজি ভরের বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বাড়াইতে যতটুকু তাপ লাগে ওটা কি বলে, ওইটার আপেক্ষিক তাপ। মনে করো এটাকে 25 আছে, এটাকে 26 কেলভিন করতে তাপ লাগে মনে করো 200 জুল। হ্যাঁ, তাহলে আমি বলবো ওর আপেক্ষিক তাপ 200 জুল, কারণ 1 কেজি ভরের বস্তুটা ছিল আর ওর তাপমাত্রা আমি 1 কেলভিন বাড়াইছি, তাহলে তাপ আমি দেখলাম কি 200 জুল তাপ লাগে, তাহলে তার আপেক্ষিক তাপই হচ্ছে 200 জুল। অর্থাৎ 1 কেজি ভরের বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বাড়াইতে যতটুকু তাপ লাগে ওর নামই হচ্ছে কি, আপেক্ষিক তাপ। সো এস হচ্ছে আপেক্ষিক তাপ। এর এককটা কি, এই একক হচ্ছে, সেটা আমি লিখে দিচ্ছি এখানে সুন্দর করে, এটা একক হচ্ছে যে জুল পার কেজি পার কেলভিন, জুল পার কেজি পার কেলভিন। তার মানে কি, যে 1 কেজি ভরের বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে যতটুকু তাপ লাগে সেটা হচ্ছে তার আপেক্ষিক তাপ। বা এটা জুল পার কেলভিন না লিখে আমরা এরকমভাবে কিন্তু লিখতে পারি যে এই জুলের পরিবর্তে কিন্তু ক্যালোরি লেখা যায়, যে ক্যালোরি পার গ্রাম পার ডিগ্রি সেলসিয়াস বা পার কেলভিন। হ্যাঁ, এভাবে কিন্তু লেখা যায়, ক্যালোরি পার গ্রাম পার কেলভিন এভাবে কিন্তু লেখা যায়। সো এটা হচ্ছে আমাদের এসআই একক। অবশ্যই আমরা উপরেরটা বিশেষ করে মনে রাখবো, এই এসআই এককটা আমরা অবশ্যই বিশেষ করে মনে রাখবো। ঠিক আছে, দুইটাই মনে রাখলাম।
এইবার তোমাকে বেশ কিছু জিনিসের আপেক্ষিক তাপ সরাসরি মুখস্থ রাখতে হবে, যেন হচ্ছে তুমি পরীক্ষাগুলো কাজে লাগাতে পারো। যেমন তুমি যদি পানির কথা চিন্তা করো, তুমি যদি 1 কেজি পানি নাও, তুমি যদি 1 কেজি পানি নিয়ে মনে করো পানির তাপমাত্রা আছে মনে করে কথার কথা হচ্ছে কত হচ্ছে 280 কেলভিন। সো পানির তাপমাত্রা আছে 280 কেলভিন। তুমি চাইতেছো যে ওই 1 কেজি তোমার কাছে পানি আছে, ওই পানির তাপমাত্রা তুমি 280 থেকে 281 কেলভিন করতে যাচ্ছ, তাহলে ওই পানিকে কতটুকু তাপ দিতে হবে? 4200 জুল তাপ দিতে হবে, কারণ এই পানির আপেক্ষিক তাপ হচ্ছে 4200। সো এটা আমরা সরাসরি সবাই মনে রাখবো যে পানির আপেক্ষিক তাপ, হ্যাঁ পানির। সো এই কথাগুলো লিখে রাখো, কারণ এগুলো আমাদের বারবার অঙ্কের সময় লাগবে। সো অনেক সময় প্রশ্নে দেওয়া থাকে না, সো তখন অবশ্যই জানা থাকতে হবে। সো পানির এই এসের মানটা পানি, হ্যাঁ পানির ক্ষেত্রে পানির না লিখে পানি লিখি। সো এই পানির ক্ষেত্রে এসের মানটা কত হবে? পানির ক্ষেত্রে এসের মানটা হবে হচ্ছে 4200, এবং একক কি এই যে লিখে দিচ্ছে আগেই যে জুল পার কেজি পার কেলভিন। সো পানি ছাড়া আমাদের পরীক্ষাতে আসে হচ্ছে, পানি ছাড়া আমাদের এটাতে লিখি বরফ আমাদের আসে, হ্যাঁ পানি, তারপর আছে বরফ অনেক বেশি আসবে পরীক্ষায়, দুইটা অনেক বেশি আসবে। সো বরফেরটা কত সেটা মনে রাখবা, বরফেরটা হচ্ছে 2100, হ্যাঁ সো 2100 জুল পার কেজি পার কেলভিন, ঠিক আছে। সো পানি বরফের পরে আর একটা লাগতে পারে, সেটা হচ্ছে আমাদের বাষ্প। এই বাষ্প, পানি যখন ফুটে আমরা বাষ্পে পরিণত করে ফেলতেছি পানিকে, তখন এই বাষ্পের আপেক্ষিক তাপ, এর আপেক্ষিক তাপ হচ্ছে কত, যে হচ্ছে এটা হচ্ছে 2000 জুল পার কেজি পার কেলভিন। সো এগুলো একদমই বেসিক জিনিস, এগুলো আমাদের সামনে কাজে লাগবে। সো এটা হচ্ছে বাষ্প। এরপরে তুমি আরেকটা মনে রাখতে পারো সীসা, হ্যাঁ সীসার আপেক্ষিক তাপ হচ্ছে মোটামুটি হচ্ছে 130 এরকম। সে চিন্তা করছো যে সীসার 1 কেজির যদি 1 কেজি তুমি সীসা নাও, নিয়ে তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে চাও, মাত্র 130 জুল তাপ লাগবে, তাহলে খুব দ্রুত কিন্তু এটা গরম হয়ে যাবে। তাহলে এইটা বেশি দ্রুত গরম হবে নাকি পানি বেশি দ্রুত গরম হবে, এই আইডিয়া তুমি পাবা হচ্ছে এখান থেকে, আপেক্ষিক তাপ থেকে। যার আপেক্ষিক তাপ কম তাকে খুব সহজে গরম করে ফেলা যায়, কারণ অল্প তাপ পাইলে সে গরম হয়ে যাবে, কারণ তার তাপমাত্রা দ্রুত বাড়বে তখন, হ্যাঁ সেটা মনে রাখবা। সো সীসা এই 130 জুল পার কেজি পার কেলভিন। সীসার পরে তুমি মনে রাখতে পারো কাঠটা, রূপারটা মনে রাখতে পারো, পরীক্ষায় মাঝে মাঝে আসে। সীসা দিলাম কারণ সীসার বুলেট পরীক্ষায় অঙ্ক দেয়, ঠিক আছে, সীসাটা মনে রাখবা। রূপারটা মোটামুটি হচ্ছে কত, 230 জুল পার কেজি পার কেলভিন। আর ভাগ্য ভালো হলে প্রশ্নে দেওয়া থাকে মানটা। আরেকটা লাস্ট আমরা মনে রাখতে পারি সীসা, রূপা, তামা, এই কয়টাই মনে রাখবো, এত দরকার নেই, এই কয়টা মনে রাখি। তামার ক্ষেত্রে মানটা মোটামুটি 300 এর আশেপাশে আর কি, হ্যাঁ তো 300 আশেপাশে তুমি একটা আইডিয়া রাখলা যে হ্যাঁ মানগুলো এরকম। সো এই হচ্ছে আপেক্ষিক তাপ। তাহলে এবার তোমাকে যে প্রশ্ন জিজ্ঞেস করি, উদ্দীপকের এই 4 বা কয়টা অপশন, একটা এমসিকিউ জিজ্ঞেস করি, তুমি এবার কমেন্টে উত্তর দিবা যে এগুলোর মধ্যে কোনটাকে গরম করতে, হ্যাঁ সবচেয়ে কম তাপ লাগবে, কোনটা কম তাপে গরম হয়ে যাবে, কোনটা কম তাপে তাপমাত্রা বেশি বৃদ্ধি পাবে। সো এটা বলো কোনটাতে সবচেয়ে বেশি তাপমাত্রা বৃদ্ধি পাবে। মনে করো কথার কথা, আমি এদের সবারই 1 কেজি আছে, আমি সবাইকে এই তাপ দিলাম মনে করো 1000 জুল, সবাইকে 1000 জুল তাপ দিলাম। সো কোনটা সবচেয়ে বেশি গরম হবে? সবাইকে 1000 জুল তাপ দিচ্ছি, সবাই 1 কেজি করে আছে, সবাইকে 1000 জুল তাপ দিছি, কোনটা সবচেয়ে বেশি গরম হয়ে যাবে, অর্থাৎ কোনটার তাপমাত্রা সবচেয়ে বেশি হবে। সবাই মনে করো আগে একই তাপমাত্রা ছিল, 1000 জুল তাপ দিলাম, কোনটা সবচেয়ে বেশি গরম হবে বা কার তাপমাত্রা সবচেয়ে বেশি বাড়বে, কমেন্টে জানাও। সো আমরা এই জিনিসটা জানলাম যে কোনো বস্তুর তাপমাত্রা যখন আমি বৃদ্ধি করব, তাপমাত্রা যখন পরিবর্তন হবে, তো তাপমাত্রা পরিবর্তন হলে, হ্যাঁ আমি এই জিনিসটা এই সুন্দর করে লিখে দিচ্ছি তোমার জন্য পরবর্তীতে, হ্যাঁ তুমি যেন পরবর্তীতে এই কথাটাও তুমি পেয়ে যাও, তোমার জন্য সব কিছু একটু লিখে দিচ্ছি। তো তাপমাত্রা যখন পরিবর্তন হবে, সে আমি কথা লিখে দিচ্ছি এখানে যে তাপমাত্রা পরিবর্তন, হ্যাঁ তাপমাত্রা পরিবর্তন, সো তাপমাত্রা পরিবর্তন হলে তাপ শক্তি, এই সূত্রটা আমাদের কি তো তাপ শক্তি, তাই না, সেই হচ্ছে আমাদের তাপ শক্তি। তো তাপমাত্রা পরিবর্তন হলে এই তাপ শক্তি কি হবে, এটাই হচ্ছে সেই তাপ শক্তি। তাপমাত্রা পরিবর্তন হলে তাপ শক্তি কিউ সমান ms ডেল থিটা। সো আশা করি তোমরা সবাই কমেন্টে উত্তরটা জানাইছো, আমি একটু চেক করি যে কোনটা। ওকে বলো কোনটা হচ্ছে সবচেয়ে বেশি তাপ লাগবে, বলো কমেন্টে জানাও। হ্যাঁ এখন ঠিক আছে মনে হচ্ছে, ইয়েস ঠিক আছে। উত্তরটি তাহলে জানাও যে কোনটার ক্ষেত্রে সবচেয়ে কম তাপ লাগবে। সবচেয়ে কম তাপ লাগবে হচ্ছে
সবচেয়ে বেশি গরম হবে কোনটা, আমরা যে প্রশ্ন রাখছিলাম কোনটা, সীসা, কারণ এটা আপেক্ষিক তাপ কম, মানে 130 জুল পরই দেখা যাবে কি তার তাপমাত্রা বাড়তেছে এক এক করে বাড়তেছে, তাই না? সো এভাবে তোমাকে কিন্তু জিনিসটা একটু মনে রাখতে হবে। সো আশা করি এটা খুব সুন্দরভাবে মনে রাখতে পারবা। ওকে, সো এই জিনিসটা এখান থেকে মাথায় রাখো, এটা এখান থেকে একটু মাথায় রাখো, কেমন? ওকে ফাইন। সো ওকে, আমরা হচ্ছে চলো এরপরে সামনে দেখি যে এরপরে আমাদের কি আছে। এটা আমাদের মনে রাখতে হবে তাপশক্তি ব্যাপারটা। তাপমাত্রা পরিবর্তন হলে তাপশক্তি হচ্ছে কি, শূন্য মেজেল থিটা। এরপরে আমাদের কি, তাপমাত্রা পরিবর্তন হওয়ার পরে এরপর যদি তাপমাত্রা পরিবর্তন না হয়, কোনো কেস আছে যখন আমরা কি তাপমাত্রা দিব, মানে তাপ দিব কিন্তু তাপমাত্রার পরিবর্তন হবে না, সেই কেসগুলোকে আমরা বলি হচ্ছে সুপ্ত তাপ, অর্থাৎ সুপ্ত। এটা ছিল আপেক্ষিক তাপের ক্ষেত্রে, এস আপেক্ষিক তাপ। সো এবার যখন আমাদের ঘটনা ঘটবে এরকম যে আমি তাপ দিব কিন্তু কি হবে না, তাপমাত্রার পরিবর্তন হবে না, তো সেই অবস্থাটাকে বলবো আমরা সুপ্ত তাপ। তো সেইটা নিয়ে আমরা একটু আলোচনা করি। তো চলো সেটা নিয়ে আলোচনা করি আমরা এখানে। সো এবার আমাদের আরেকটা কেস, যদি আমরা কি করি যে তাপ দেই এবং তাপমাত্রার পরিবর্তন না হয়, সো তাপ প্রদানে বা তাপ প্রয়োগে তাপমাত্রার পরিবর্তন না হলে, তাপ প্রয়োগে তাপমাত্রার পরিবর্তন না হলে, অর্থাৎ এখানে কি হবে না, যে তাপমাত্রার কোনো পরিবর্তন হবে না, তাপমাত্রা চেঞ্জ হবে না। সো কীরকম, এরকম কেস কোনটা হতে পারে? সো এরকম দুইটা কেস আমরা দেখব পানির ক্ষেত্রে। সো দেখো কখন এরকম ঘটে, যখন 0 ডিগ্রি বরফ থাকে। সো 0 ডিগ্রি সেলসিয়াসের বরফকে যখন তুমি কী করবা, বরফকে 0 ডিগ্রি সেলসিয়াসের পানিতে পরিণত করার সময়, 0 ডিগ্রি সেলসিয়াসের পানি, 0 ডিগ্রি সেলসিয়াসের বরফ 0 ডিগ্রি সেলসিয়াসের পানিতে পরিণত করার ক্ষেত্রে সো এই কেসে কী হয়, যখন তোমার কাছে একটা 0 ডিগ্রি বরফ থাকবে, তোমার কাছে যখন একটা বরফ থাকবে, এই 0 ডিগ্রি বরফ, হ্যাঁ, তুমি যখন এটাকে তাপ দিবা, দেখা যাবে সেই 0 ডিগ্রি বরফটা 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি কিন্তু হবে না। তুমি তাপ দিবা, সে তাপ নিবে নিয়ে আসতে সে কি গলে যাবে, সে গলে সম্পূর্ণ পানি হবে। তারপরে তাকে যদি তুমি আরও তাপ দাও, তখন কি হবে, সেই পানিটা যখন পরিণত হওয়া শেষ, তখন 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি বাড়বে। এই যে এই মধ্যবর্তী অবস্থাটা, 0 ডিগ্রি বরফ ছিল আর 0 ডিগ্রি পানি একেবারে গলে পানি হয়ে গেল, যখন এতক্ষণ তুমি তাপ দিছিলা কিন্তু তাপমাত্রা কিন্তু বাড়ে নাই, খালি কি হয়েছে, খালি গলছে। তার মানে এখানে তাপমাত্রার পরিবর্তন হয় না, বরঞ্চ দশার পরিবর্তন হয়। সেখানে কী হবে, দশার পরিবর্তন হবে। সো যদি 0 ডিগ্রি বরফকে 0 ডিগ্রি পানিতে পরিণত করতে চাও, তখন কতটুকু তাপ লাগবে, তো সেই তাপটাকে আমরা বলবো হচ্ছে কিউ সমান এম ইন্টু হচ্ছে এল এফ। সো এই এল এফটা হচ্ছে কি, খেয়াল করো, এই এল এফ একটাই জিনিস, এল এফ। সো কিউ ইকুয়াল টু এম এল এফ। সেটা কখন, যখন আমি 0 ডিগ্রির বরফকে 0 ডিগ্রির পানিতে পরিণত করবো, শুধুমাত্র সেই কেজে এই সূত্রটা, কিউ সমান এম এল এফ। এবার কিউ সমান এম এল এফ যদি হয়, তাহলে একটু খেয়াল করো, এই এম মানে কি, এম মানে হচ্ছে ভর, আর এল এফ মানে কি, এল এফ মানে হচ্ছে, এল এফের পরিচয় আমি সুন্দর করে লিখে এখানে, এই এল এফের পরিচয়টা কি, এই এল এফ মানে হচ্ছে বরফ গলনের, এই এল এফ মানে কি, বরফ গলনের আপেক্ষিক সুপ্ততাপ। এই এল এফটা মানে কি, বরফ গলনের আপেক্ষিক সুপ্ততাপ। এল এফ মানে হচ্ছে বরফ গলনের আপেক্ষিক সুপ্ততাপ। সুপ্ততাপ কথাটা কি বুঝছো কেন? কারণ এখানে তুমি যে মনে আছে, তুমি তাপ দিচ্ছিলা, বরফ 0 ডিগ্রি বরফ আছে, সে তাপমাত্রা তো বাড়তেছে না, তাপটা গেল কই, সেটা সুপ্ত অবস্থায় আছে, এই বরফটা খালি গলাইছে। সো এটাকে বলা হয় সুপ্ততাপ, যখন কি তাপমাত্রার পরিবর্তন হয় না। হ্যাঁ, এখানে যখন তাপমাত্রার পরিবর্তন হয় না, সুপ্ততাপটা কখন, যখন তাপমাত্রার পরিবর্তন হচ্ছে না, বরঞ্চ কি হচ্ছে, দশা পরিবর্তন হচ্ছে। দেখো 0 ডিগ্রি সেলসিয়াসে বরফ ছিল, আর সেই পরবর্তী কি হয়েছে, 0 ডিগ্রি সেলসিয়াসের পানি হয়েছে। সো বরফ থেকে পানি ঠিকই হয়েছে, কিন্তু 0 0ই আছে। সো এটাকে আমরা কি বলছি, যে সুপ্ত অবস্থা। সো বরফ গলনের ক্ষেত্রে এই সুপ্ত অবস্থাটা, এটাকে এই এল দ্বারা আমরা বোঝা হচ্ছে লেটেন্ট হিট। এই সুপ্ত তাপকে আমরা আরেকটা নাম দিই, এটাকে আমরা আরেকটা নাম দিই বলেছি লিন তাপ। এটা মনে রাখবা, অ্যাডমিশনে আসছিল এটা, হ্যাঁ, লিন তাপ। এই লিন তাপ মানে হচ্ছে কি, সুপ্ত তাপ, লিন তাপ বা হচ্ছে আমরা সুপ্ত তাপ। এটাই হচ্ছে আমাদের সেই এল। বরফ গলনের ক্ষেত্রে আমরা প্রকাশ করি এল এফ দ্বারা, এবং এটার একটা মান আছে, এই মান তোমাকে একটু মুখস্থ রাখতে হবে, এল এফ। সে এল এফের মানটা কত, বরফ গলনের ক্ষেত্রে 336,000। এই মানটা সরাসরি মুখস্থ রাখবা, 336,000। একক কী হবে, জুল পার কেজি, একক কী হবে, জুল পার কেজি, কারণ এখানে তো আর তাপমাত্রা চেঞ্জ হচ্ছে না, সো পার কেলভিন হবে না।
জুল পার কেজি। সো তুমি দুইটা সূত্র মনে রাখলা, তাপমাত্রা যেই কেসগুলোতে পরিবর্তন হবে কিউ সমান এম এস জেল থিটা, তাপমাত্রা যখন পরিবর্তন হবে না দশা পরিবর্তন হবে, এবং স্পেশালি যখন এই বরফ থেকে পানি হবে, 0 ডিগ্রি বরফ থেকে 0 ডিগ্রি পানি, তখনই শুধুমাত্র এই সূত্র। একটা কথা বলে দিচ্ছি, এই সূত্রটা কিন্তু ফিক্সড, এই সূত্র কিন্তু তুমি অন্য কোনো সময় ইউজ করতে পারবা না, শুধুমাত্র তখনই 0 ডিগ্রি বরফ থেকে যখন 0 ডিগ্রি পানি হবে তখনকার জন্য সূত্রটা কিউ সমান এম এল এফ, কারণ এই এল এফটা কি আমাদের বরফ গলনের সুপ্ততাপ। সো বরফ গলনের সুপ্ততাপের ক্ষেত্রে আমি এই মানটাই বসাবো, ঠিক আছে। সো এভাবে তুমি মনে রাখবা যে বরফের ক্ষেত্রে যখন আমি বরফ যেহেতু গলে যাচ্ছে, সো একটা যে কোনো পদার্থ যখন এরকম গলবে, হ্যাঁ, একটা ট্রানজিশন মোমেন্টে থাকবে, সে কঠিন আস্তে আস্তে গলে যাচ্ছে, সম্পূর্ণ গলে যাবে। সো বরফ ছিল সম্পূর্ণ গলে পানি হইতে, তখন যে তাপটুকু আমি দিলাম ওই তাপটাই হচ্ছে তার সুপ্ত তাপ, বরফ গলনের সুপ্ত তাপ। এবং সে কত মান লাগে, যে 3,36,000 জুল তাপ লাগে 1 কেজি বরফকে এরকম করে গলাইতে। সো এই কথাটুকু মনে রাখবো। সো এতটুকু জিনিস ক্লিয়ার হয়েছে কিনা কমেন্টে জানাও, যদি ক্লিয়ার হয় লেখো CLR। এতটুকু জিনিস যদি ক্লিয়ার হয় অবশ্যই কমেন্টে জানাও যে এইটুকু জিনিস তোমার সুন্দর মতো ক্লিয়ার হয়েছে কিনা, ঠিক আছে। সো এইটুকু সবাই অবশ্যই কমেন্টে জানাও এতটুকু জিনিস ক্লিয়ার হয়েছে কিনা। ওকে, হ্যাঁ, শেষে অনেক উত্তর দিচ্ছিলাম। সো এইটুকু জিনিস ক্লিয়ার কিনা অবশ্যই সবাই কমেন্টে জানাও, এবং এইটুকু একবার সুন্দর খাতায় লিখে ফেলো যে তাপমাত্রা পরিবর্তন হলে তাপ শক্তি লাগবে হচ্ছে কিউ সমান এম এস জেল থিটা, এবং হচ্ছে যখন তাপমাত্রা পরিবর্তন হবে না, স্পেশালি বরফ 0 ডিগ্রি বরফ থেকে 0 ডিগ্রি পানি হবে, তখন সেক্ষেত্রে কতটুকু তাপ লাগবে কিউ সমান এম এল এফ। 1 কেজি যদি তুমি পানি নাও তাহলে তো সেক্ষেত্রে 1 কেজি যদি বরফ নাও তাহলে তো সেক্ষেত্রে এতটুকু তাপই লাগবে। কিন্তু 1 কেজি না নিয়ে অন্য যে কোনো পরিমাণ নেই তাহলে সেক্ষেত্রে কি ভিন্ন রকম তাপ লাগবে। এই জন্য আমাদের সূত্রটা মনে রাখবো কিউ সমান এম এল এফ। এম মানে হচ্ছে ওই বরফের ভর, অবশ্যই কেজিতে নিব, ঠিক আছে। সো আশা করি এতটুকু জিনিস এখান থেকে বুঝতে পারছো। এটুকু জিনিস অবশ্যই জানাও এটুকু জিনিস ক্লিয়ার কিনা। হ্যাঁ, ক্লিয়ার হয়ে গেছে আমজাদ, তারপর হচ্ছে জানাতারা, তারপর হচ্ছে শিমুল, সোহাগ, আলহামদুলিল্লাহ ক্লিয়ার, সামিয়া, ওকে গুড। সো এইটুকু কথা মনে রাখো, এইটুকু তোমাকে অবশ্যই মনে রাখতে হবে। এরপরে আমাদের আরেকটা কেস আছে এরকম, যে যখন এরকম আমাদের কি হয় যে বরফ গলন হয়, হ্যাঁ, বরফ মানে হচ্ছে এই সুপ্ততাপটা হয়, তো সেরকম আরেকটা কেস আমরা এখানে লিখে আসো। তো তুমি এখানে এবার সেটা আবার লিখে ফেলো। সেটা আরেকটা কেসটা হচ্ছে, স্পেশাল কেসটা হচ্ছে 3 নাম্বার আর কি। সেটা কি, যে যখন তুমি পানিকে বাষ্প করবা তখনও কিন্তু এরকম হয়। কি হয়, যখন তুমি কি করলা, 100 ডিগ্রির পানি তোমার কাছে আসে, 100 ডিগ্রির পানি, গরম পানি। তো 100 ডিগ্রি পানি, তো 100 ডিগ্রি পানি, 100 ডিগ্রি পানিকে, এই 100 ডিগ্রির পানিকে 100 ডিগ্রির পানিকে 100 ডিগ্রির বাষ্পে পরিণত যখন তুমি করবা, 100 ডিগ্রি এর বাষ্প, 100 ডিগ্রি এর বাষ্প। সো 100 ডিগ্রি পানিকে 100 ডিগ্রির বাষ্পে পরিণত করতে, বাষ্পে 100 ডিগ্রি পানিকে 100 ডিগ্রি বাষ্পে পরিণত করতে, বাষ্পে পরিণত করতে প্রয়োজনীয় তাপ। সো 100 ডিগ্রি পানিকে 100 ডিগ্রি বাষ্পে পরিণত করতে প্রয়োজনীয় তাপ, হ্যাঁ। সো এই কথা সুন্দর লিখে ফেলো সবাই, আস্তে আস্তে সুন্দর খাতায় লিখে ফেলো প্রয়োজনীয় তাপ। সো 100 ডিগ্রি পানিকে 100 ডিগ্রি বাষ্পে পরিণত করতে প্রয়োজনীয় তাপ। তো সেই তাপকে আমরা কি লিখবো, সেই তাপটা হবে কত, সেই তাপটা হবে হচ্ছে কিউ ইকুয়াল টু হবে এম ইন্টু এল ভি। কীরকম ব্যাপারটা, এল ভি একটা জিনিস, যে তোমার কাছে মনে করো যে 1 বালতি পানি আছে, যা সে অলরেডি গরম 100 ডিগ্রি, সে অলরেডি 100 ডিগ্রি সেলসিয়াস, 100 ডিগ্রি সেলসিয়াস অবশ্যই 100 ডিগ্রি সেলসিয়াস পানিকে 100 ডিগ্রি সেলসিয়াসের বাষ্পে পরিণত করতে চাও। যখন আমরা পানিকে তাপ দিই আস্তে আস্তে গরম হয়, ওই গরম পানিটা কি হয়, আস্তে বাষ্পে পরিণত হয় না। তো যখনই তুমি গরম পানির তাপমাত্রা তুমি হচ্ছে 100 ডিগ্রিতে পৌঁছে যাবে, তখন তার তাপমাত্রা কিন্তু 101 আর হবে না, 101 ডিগ্রির পানি কিন্তু হয় না, জানো। তো যখন তোমার তাপমাত্রা 100-তে পৌঁছে যাবে, তখন আস্তে আস্তে তুমি আরও তাপ দিবা, আরও তাপ দিলা, আরও তাপ দিলা, তখন সে বাষ্প হওয়া শুরু করবে, বাষ্প হওয়া শুরু করবে। সমস্ত পানি যখন বাষ্প হয়ে যাবে, তুমি যদি ওই বাষ্পটাকে আরও তাপ দাও, তখন সেক্ষেত্রে 101, 102, 103 হইতে পারে। তবে 101 ডিগ্রির পানি কিন্তু সম্ভব না, 101 ডিগ্রির বাষ্প সম্ভব। সো 100 ডিগ্রির পানিটা যখন সম্পূর্ণ বাষ্প হয়ে যাবে, এই মুহূর্ত পর্যন্ত কোনো তাপমাত্রা চেঞ্জ হবে না, 101 হবে না, 102 হবে না। সো এখানেও কি হয়, যে দশার পরিবর্তন হয়। তুমি একটু খেয়াল করো, যে 100 ডিগ্রির পানি ছিল এখানে, 100 ডিগ্রির পানি ছিল এখানে, আর এখানে 100 ডিগ্রি পানি ছিল, আর এখানে কি হয়েছে, 100 ডিগ্রির বাষ্প। তার মানে দেখো এখানে কিন্তু দশার পরিবর্তন হয়েছে, পানি থেকে বাষ্প, তাপমাত্রা সেম আছে, তার মানে কি সুপ্ত তাপ। তো এখানকার যে তাপটা প্রয়োজন হবে, সেই সুপ্ত তাপটাকে আমরা নাম দিই হচ্ছে এল ভি।
এটা হচ্ছে কি আমাদের যে বাষ্পের সুপ্ত তাপ, এবং এটাকে আমরা নাম দিই সুন্দর করে যে বাষ্পীভবনের সুপ্ত তাপ, যে বাষ্পীভবনের সুপ্ত তাপ। সো লিখে নাও, এই মানটাও লিখে নাও, বাষ্পীভবনের সুপ্ত তাপ। সো এইটা দিয়ে কিন্তু অনেক বেশি প্রশ্ন আসে, গ নাম্বারেও প্রশ্ন কিন্তু বোর্ডে একবার চলে আসছে। এমসিকিউতে আমাদের অনেক বেশি আসে এই জিনিসগুলো, বা অ্যাডমিশন অনেক বেশি আসে এই জিনিসগুলো। সো বাষ্পীভবনের সুপ্ততাপ, এবং এই মানটাও তুমি মুখস্থ রাখবে একটু, যে এই মানটা কত, এই এলভি এর মানটা কত। এই এলভি এর মানটা হচ্ছে যে 22,68,000, ঠিক আছে, এত জুল পার কেজি, একক সহ সুন্দর করে মনে রাখবা। হ্যাঁ, সো বাষ্পের ক্ষেত্রে এই লেটেন্ট হিট অর্থাৎ লীন তাপ অর্থাৎ সুপ্ত তাপ, এই বাষ্পের ক্ষেত্রে সুপ্ত তাপের মানটা হয় 22,68,000। মানে তুমি 22,68,000 জুল তাপ যদি তুমি 1 কেজি 100 ডিগ্রি পানিকে দাও, তাহলে সে 100 ডিগ্রি বাষ্পে পরিণত হবে। সো এই ক্ষেত্রে কিন্তু তাপমাত্রা কোনো পরিবর্তন হবে না। সো আমরা একটা পাইলাম আপেক্ষিক তাপ, আরটা পাইলাম সুপ্ত তাপ। আপেক্ষিক তাপের ক্ষেত্রে তাপমাত্রার পরিবর্তন হয় কিউ সমান এমএস ডেল থিটা, যেই ক্ষেত্রগুলোতে কি হবে, তাপমাত্রার পরিবর্তন হবে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রগুলোতে আমাদের কিউ সমান এমএস ডেল থিটা। আর যখন কি হবে যে তাপমাত্রার পরিবর্তন হবে না কিন্তু দশার পরিবর্তন হবে, পানি থেকে বাষ্প, বরফ থেকে পানি অর্থাৎ গলে যাচ্ছে বা বাষ্প হয়ে যাচ্ছে, এমন মুভমেন্ট, ট্রানজিশন মুভমেন্টগুলোতে তখন কি হবে, সুপ্ত তাপ। কিউ সমান এমএলএফ, কিউ সমান এমএলভি, এই তিনটা সূত্র। আরেকটা স্পেসিফিক জিনিস বলে দিই, অনেকে আবার ভুল করতে পারো, এই জন্য আমি লিখে দিচ্ছি তোমার সুবিধার জন্য। সেটা হচ্ছে এরকম যে তাপমাত্রার পরিবর্তন হবে, কিন্তু খেয়াল করো এটা কি, যে এখানে কিন্তু দশার পরিবর্তন না, তাহলে এখানে দশা অপরিবর্তনীয়। হ্যাঁ, দশা সেম, কথা লিখে রাখো এভাবে, তাহলে বুঝতে তোমার সুবিধা হবে। তাহলে এই সূত্রটা কখন ইউজ করবা, যে তাপমাত্রা পরিবর্তন হচ্ছে ভালো কথা, মনে করো 10 ডিগ্রি পানিকে 50 ডিগ্রি পানি করতে চাও, 10 ডিগ্রি পানিকে 50 ডিগ্রি পানিতে পরিণত করবা, ভালো কথা। তাহলে দেখো তো 10 ডিগ্রির পানি, 50 ডিগ্রির পানি, পানি পানি, দশা কিন্তু সেম। দশা যখন সেম কিন্তু তাপমাত্রা চেঞ্জ করতেছে 10 থেকে 50, ওকে করো, তখন কিউ সমান এমএস ডেল থিটা। সো অবশ্যই ভালো মতো মাথায় রাখতে হবে, দশা যদি চেঞ্জ হয়ে যায়, দশা সেম না থাকে, মনে করে বললাম 10 ডিগ্রি পানি থেকে 100 ডিগ্রি বাষ্প, তুমি ভাববা যে ওরে 10 ডিগ্রি 100 ডিগ্রি তাপমাত্রা চেঞ্জ হয়েছে, লাগা কিউ সমান এমএস ডেল থিটা, এই সূত্র লাগা, তাহলে কিন্তু ভুল হবে। কেন? কারণ 10 ডিগ্রি থেকে 100 ডিগ্রি তাপমাত্রা চেঞ্জ ভালো কথা, কিন্তু 10 ডিগ্রি পানি থেকে 100 ডিগ্রি বাষ্প, তো পানি থেকে বাষ্প দশা তো চেঞ্জ হয়ে গেল, দশা সেম থাকলেই সূত্র। তখন কিভাবে করবো ভাই, তখন ভেঙে ভেঙে করতে হবে। সো সেগুলো আমরা শিখবো, সমস্যা নেই। সো তার আগে এতটুকু জিনিস বুঝতে পারছো কিনা, একদম ক্লিয়ার কিনা, যে তাপমাত্রা যখন পরিবর্তন হবে, দশা সেম থাকবে, তখন কিউ সমান এমএস ডেল থিটা। এম হচ্ছে ভর, কেজিতে নিব, এস হচ্ছে আপেক্ষিক তাপ, প্রশ্নে দেওয়া থাকবে বা আমরা কিছু মুখস্থ বসাবো, ডেল থিটা হচ্ছে তাপমাত্রার পরিবর্তন, কেলভিনে পরিবর্তন। তো তাপ প্রয়োগে তাপমাত্রা পরিবর্তন না হয়, তাপ প্রয়োগ করছি তাপমাত্রা পরিবর্তন হয়নি, অর্থাৎ কি, যে এখানে দশা পরিবর্তন হয়েছে, দেখো এখানে দশা পরিবর্তন হচ্ছে বরফ থেকে পানি, সেখানে কি দশা সেম না, এখানে কিন্তু কি দশা চেঞ্জ। তবে এই জায়গাটা আমি লিখে রাখতেছি যে তাপমাত্রা পরিবর্তন না কিন্তু দশা পরিবর্তন, তাহলে দশা ভিন্ন, সেখানে দশা ভিন্ন হয়, সেখানে লিখে দিলাম তোমার বোঝার সুবিধার জন্য। দশা ভিন্ন হয় কিন্তু তাপমাত্রা সেম থাকে। বরফের ক্ষেত্রে এমএলএফ, আর যখন বাষ্প বলবে তখন কী হবে, এমএলভি, এম হচ্ছে ভর আর এলভির মান তো হচ্ছে এইটা 22,68,000। সেটা তোমাকে মনে রাখতে হবে। এখানেও দেখো দশা কি, দশা ভিন্ন, এখানেও কি হয়েছে, দশা ভিন্ন, দশা ভিন্ন, এখানেও কিন্তু দশা ভিন্ন হয়েছে। সো আমি এটা লিখে দিলাম, তুমি জানো এই জিনিসটাকে মাথায় তোমার থাকে, কেমন? ওকে, ভালো কথা। সো এতটুকু আমরা এখান থেকে বুঝলাম তাপের। এখন এই তাপ নিয়ে অনেক ধরনের অঙ্ক আসে, এইগুলা দিয়ে অনেক ধরনের অঙ্ক আসে, তো সেই অঙ্কগুলো আমরা শিখবো, পরবর্তীতে শিখবো। সো আমরা হচ্ছে তার আগে আমরা এইখানে তাপমাত্রা নিয়ে কিছু কথাবার্তা বলবো, তার আগে এই তাপের জিনিসপাতিগুলো আশা করি ক্লিয়ার হয়েছে। তার আগে আরেকটা ছোট্ট জিনিস তোমাকে একটু বলে রাখি, এই ট্রেনটা তুমি একটু দেখে রাখবা, এই বরফের ট্রেন। হ্যাঁ, বরফের ট্রেনটা একটু মনে রাখো, তা তোমার পরবর্তী ইজি হবে। যখন মনে করো তোমার কাছে একটা বরফ আছে, সে বরফের তাপমাত্রা মনে করো কত, যে -20 ডিগ্রি সেলসিয়াস থাকতেই পারে, তুমি একটা -20 ডিগ্রি একটা বরফ আনছো, এবার ওর তাপ দিতেছো, তাপ দিলা, তো তাপ দিলে কি হবে, তাপ নিতে 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 সে তাপমাত্রা বাড়তেছে 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 বাড়তেছে, কত হবে, -20, -19, -17, -15, -9, -3 বাড়তে থাকবে। এরকম করতে করতে একসময় কী হয়ে যাবে, 0 ডিগ্রির বরফ হয়ে যাবে। 0 ডিগ্রি, এখানে কিন্তু কী আছে, এটা কিন্তু বরফ। হ্যাঁ, -20 ডিগ্রি বরফ আর 0 ডিগ্রিও কিন্তু কি বরফ। সো এখানে বলো, তোমাকে জিজ্ঞেস করি, -20 ডিগ্রি বরফকে 0 ডিগ্রির বরফ বানাইতে কতটুকু তাপ লাগবে, তখন তুমি কি বলবা যে হ্যাঁ ভাই তাপ কতটুকু লাগবে, এখানে তাপ লাগবে হচ্ছে কি এমএস ডেল থিটা নাকি হচ্ছে এমএলএফ বলো তো। এখানে দেখো বরফ বরফ, দশা সেম, তার মানে প্রথমটা দশা সেম, আর তাপমাত্রা পরিবর্তন হয়েছে,
তাপমাত্রা পরিবর্তন হয়েছে -20 থেকে 0, তাহলে সেক্ষেত্রে কী হবে, কিউ সমান ms ডেল থিটা। তাহলে ms ডেল থিটা কাজে লাগাবো এই কেস। এবার তুমি মনে করো কী করলা, ওটা আরও তাপ দিলা, 0 ডিগ্রি বরফে তাপ দিচ্ছ। সো এটা কী হলো, 0 ডিগ্রির পানিতে পরিণত হলো, আস্তে আস্তে 0 ডিগ্রি পানি হলো। দেখো তো এখানে 0 ডিগ্রি বরফটা 0 ডিগ্রি পানি হয়েছে। সো বরফটা পানি হয়েছে, দশা চেঞ্জ হয়েছে, কিন্তু তাপমাত্রা সেম আছে না, 0 0। তার মানে কোনটা, সুপ্ত তাপ। তাহলে এখানে কোন সূত্র কাজে লাগবে, আমি সূত্রগুলো এখানে ছোটো ছোটো করে লিখে দিই, তোমার কিন্তু একটু কল্পনা করতে ইজি হবে। সো এখানে সূত্র মানে কাজে লাগবে হচ্ছে কি, ms ডেল থিটার সূত্রটা কাজে লাগবে, কিউ সমান, তাই না, একটু মনে রাখো। তারপরে এখানে কোন সূত্রটা কাজে লাগবে, এই কেজে কিউ সমান সমান কি mlf, এই সূত্রটা কাজে লাগবে, তাই না। এবার তুমি যদি কী করো, এটাকে 0 ডিগ্রির পানি থেকে তুমি কী করলা, আরও তাপ দিলা। সো এটা কি সম্ভব, 0 ডিগ্রি পানিটা আস্তে আস্তে গরম হবে, 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি এরকম হবে, এবং করে করে কী হবে, 100 ডিগ্রির পানি হয়ে যাবে, 100 ডিগ্রির পানি হবে। সো খেয়াল করো, আর এই জিনিসটা শিখতে পারলে তোমার কিন্তু এনট্রপিও হয়ে যাবে। এই জিনিসটা দিয়ে শিখতেছি কারণ এটা পরীক্ষাতে আসবেই, সৃজনশীলেও আসবে, সৃজনশীল এটা দিয়ে প্রশ্ন আসে। সো সৃজনশীল প্রশ্ন আসবে, এনট্রপি যখন আসবে তখন এটা কাজে লাগবে। এই জন্য আমরা এটাকে সময় নিয়ে একটু পড়বো, হ্যাঁ, একসাথে দুইটা হয়ে যাবে আমাদের এটা পড়লে। সো 100 ডিগ্রির পানি খেয়াল করো, সো 0 ডিগ্রি পানি থেকে 100 ডিগ্রির পানি। সো এখানে কোন সূত্র কাজে লাগবে, পানি দশা সেম, 0 ডিগ্রি 100 ডিগ্রি, তাপমাত্রা চেঞ্জ হয়েছে। তো তাপমাত্রা চেঞ্জ হলে কোন সূত্র, কিউ সমান সমান ওই যে ms ডেল থিটা, সেইটা। সো ওই সূত্রটা কাজে লাগবে। একইভাবে তুমি একটু চিন্তা করো, তুমি আরেকটা কেজ এখানে নাও, হ্যাঁ, সেক্ষেত্রে কী হবে, তুমি 100 ডিগ্রির পানিটা আস্তে আস্তে তোমার কী হলো, যে 100 ডিগ্রির বাষ্প হইলো, 100 ডিগ্রির বাষ্পে পরিণত হইলো। সো পানি থেকে বাষ্প হয়েছে, 100 100 আছে, খেয়াল করো, তাহলে কোন সূত্র হবে, যে কিউ সমান সমান কী হবে, mLV। সো এভাবে করে তোমাকে চিন্তা করতে হবে, হ্যাঁ। সো তুমি যেন মাথায় এই স্টেপগুলো শুধুমাত্র গেঁথে নাও। সো এতটুকু জিনিস ক্লিয়ার কিনা বলো, আমরা 3 নাম্বারের জিনিস শিখে ফেলছি পরীক্ষাতে, এখান থেকে 3 নাম্বার তুমি কমন পাবা, এখান থেকে প্রশ্ন আসবে। সো এই জিনিসটুকু মনে রাখো, এই বরফের ট্রেনের কথাটা মনে রাখো, কারণ এটা তোমার পরবর্তীতে কিন্তু সরাসরি এই জিনিসটাই তোমার কাজে লাগবে। সেটা তুমি মাথায় রাখো একটু, যে বরফের এই ট্রেনের কথাটা তুমি একটু মাথায় রেখো, বরফের ট্রেন, হ্যাঁ। সো বরফ যদি আস্তে আস্তে যায়, কিসে কিসে পরিণত হবে। সো এইটুকু যদি ক্লিয়ার হয় কমেন্টে একবার লেখো ক্লিয়ার। সো এরপরে আমরা তাপের পরে তাপমাত্রা, আমরা এই টপিকটুকু দিয়ে যে কীভাবে অঙ্ক আসবে, কতভাবে ঘুরিয়ে দিতে পারে, এই অঙ্কগুলো আমরা শিখব। আজকে আমাদের টার্গেট হচ্ছে এখান থেকে বেসিকগুলো, সূত্রগুলো, ফর্মুলাগুলো সবগুলো গুছায় রাখা। নেক্সট দিন যেন আমরা এখান থেকে ম্যাথ এবং এমসিকিউ করে ফেলতে পারি, তো সেটা আমাদের টার্গেট। সো আমরা এখানে সূত্রগুলো খুব ভালো মতো আজকে মাথায় রাখবো, এবং যখন আমরা কালকে আবারও এটা নিয়ে প্র্যাকটিস করবো, সূত্রগুলো রিভিশন হবে এবং ম্যাথও করবো, তখন 2বার আমরা এটা নাড়াচাড়া করলাম, ভালো মনে থাকবে। সো নেক্সট দিন আমরা এখান থেকে ম্যাথ করবো, আজকে আরও তাপমাত্রার ফর্মুলা সবগুলো আমরা সূত্র নিয়ে আসবো। সো এটুকু ক্লিয়ার কিনা কমেন্টে অবশ্যই জানো। ওকে, ক্লিয়ার নাসিমা, তারপর হচ্ছে সবুজ হালদার ক্লিয়ার, তারপর হচ্ছে জেরিন ক্লিয়ার, হাবিব আলহামদুলিল্লাহ ক্লিয়ার, এমদাদুল হক। ওকে, সো এভাবে আমরা ক্লিয়ার করে ফেলি সুন্দর করে। তো তোমরা আশা করি নোটও করে ফেলতে পারছো, আমি কিন্তু আস্তে ধীরে পড়াচ্ছি, একই সাথে তুমি নোটটাও যেন করে ফেলতে পারো, ঠিক আছে। সো ওকে, এইটুকু কথা এখান থেকে আমরা মনে রাখলাম। তো তাপ নিয়ে অনেক কথাবার্তা হলো, তাপ, আপেক্ষিক তাপ, সুপ্ত তাপ, হ্যাঁ হলো। এবার আমরা তাপমাত্রা নিয়ে কথা বলি। সো কোন বস্তু থেকে আমরা জানি, দুইটা যদি একটা গরম বস্তু একটা ঠান্ডা বস্তুকে পাশাপাশি রাখি, মনে করো যখন রান্না করার সময় কি, যে তুমি হচ্ছে কোনো একটা চামচ দিয়ে যখন তরকারি নাড়তেছো, তুমি চামচটা যখন ওই কড়াইয়ের মধ্যে রেখে দিবা, দেখবা যে হঠাৎ অনেক সময় পরে ওই চামচটা ধরলে তোমার গরম লাগতেছে। কেন? কারণ এই কড়াইয়ের যে তাপ, সেই তাপ কিন্তু এই চামচের মধ্যে প্রবাহিত হয়েছে। তাহলে তাপ কোন দিকে প্রবাহিত হয়, তাপ কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হবে, এই জিনিসটা যার উপরে নির্ভর করে তার নামই হচ্ছে তাপমাত্রা, তাকে আমরা বলি তাপমাত্রা। সো এটা তাপমাত্রার উপর নির্ভর করে। বস্তুর তাপমাত্রা কি, বস্তুর তাপীয় অবস্থাটা নির্ধারণ করে দেয়, এটা কি বেশি গরম নাকি কম গরম, এটা আমরা বুঝতে পারি তাপমাত্রা থেকে। আমি বললাম যে তাপমাত্রা 40 আর বললাম যে তাপমাত্রা 10, তাহলে বুঝতেই পারতেছো তাপমাত্রা বেশি মানে কি, এটার তাপীয় অবস্থাটা কি, উষ্ণ বেশি গরম, তুমি সেই আইডিয়াটুকু পাও। এই তাপমাত্রাকে আমরা বিভিন্নভাবে প্রকাশ করতে পারি, তার মধ্যে একটা সিস্টেম হচ্ছে, এসআই এককটা হচ্ছে কেলভিন। আমরা এটাকে সেলসিয়াসে প্রকাশ করতে পারি, ফারেনহাইটে প্রকাশ করতে পারি, এছাড়াও র্যাঙ্কিং, রোমার অনেকভাবেই প্রকাশ করতে পারি। সো এটুকু মনে রাখো যেটা কেলভিন, এসআই একক। আর এই তাপমাত্রা পরিমাপ করি আমরা কীভাবে, থার্মোমিটার দ্বারা আমরা তাপমাত্রা পরিমাপ করতে পারি, যে তাপমাত্রাটা কত। তুমি মনে করো পানি ফোটাচ্ছ, তোমার 80 ডিগ্রি তাপমাত্রার পানি লাগবে, তো তুমি এটা বুঝবা কীভাবে। সো এই জন্য একটা থার্মোমিটার ডুবাই রাখলে ওই থার্মোমিটার দেখে কিন্তু আমরা এই তাপমাত্রাটা পরিমাপ করতে পারি। বা আমাদের যখন জ্বর আসে, আমরা বলি না যে আমার 101 ডিগ্রি জ্বর আসছে,
101 ডিগ্রি কিন্তু ফারেনহাইট। কারণ 101 ডিগ্রি যদি সেলসিয়াস হয় তুমি কিন্তু ফুটে যাবা, কারণ পানি ফুটে হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াসে। সো 101 ডিগ্রি কিন্তু তার মানে কিন্তু অবশ্যই সেলসিয়াস না। সো তোমার যখন জ্বর আসে তুমি বলো আমার জ্বর আসছে 101 ডিগ্রি, তার মানে 101 ডিগ্রি কিন্তু ফারেনহাইট, আমরা ফারেনহাইটে কিন্তু বলি। সো ফারেনহাইটে যদি 101 ডিগ্রি হয় সেলসিয়াসে কত সেটাও আমরা চাইলে বের করতে পারবো, এখন সেই সূত্রগুলো শিখবো। সো থার্মোমিটারে আমরা তাপমাত্রা পরিমাপ করি, তবে অনেক বেশি তাপমাত্রা যেগুলো, যেমন সূর্যের তাপমাত্রা তুমি কি থার্মোমিটার দিয়ে বাইর করতে পারবা না। সো যে সকল বস্তুর তাপমাত্রা অনেক বেশি তাপমাত্রার বস্তু, তাদের ক্ষেত্রে তাপমাত্রা পরিমাপ করবো কিভাবে? এই পাইরোমিটার নামক যন্ত্র আছে, সেটাতে আমরা উচ্চ তাপমাত্রা পরিমাপ করতে পারি। এই কথাগুলো কিন্তু আমাদের এমসিকিউতে আসে বোর্ড পরীক্ষাতে, যারা মেডিকেলে পরীক্ষা দেবে তাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, এবং আমাদের এইচএসসির জন্য তো গুরুত্বপূর্ণই, জ্ঞানমূলক প্রশ্ন কিন্তু আসে। সো থার্মোমিটার দ্বারা পরিমাপ করি, আর পাইরোমিটার দ্বারা আমরা উচ্চ তাপমাত্রা পরিমাপ করি। এমসিকিউ এক্সামগুলোতে কিন্তু এইসব প্রশ্ন থাকবে, সাবধান। সো আরেকটা জিনিস আমাদের আছে যে পরম শূন্য তাপমাত্রা। তো যেই তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন আমরা ধরে নিই যে শূন্য হয়ে যাবে, তো সেই তাপমাত্রাকে বলি আমরা পরম তাপমাত্রা। সেই তাপমাত্রা কত? তোমরা আদর্শ গ্যাসের কিন্তু প্রমাণ ছিল, সেটা কত? যে হচ্ছে 0 কেলভিন। সো 0 কেলভিন তাপমাত্রা গ্যাসের তাপমাত্রা শূন্য হয়ে যায়। এবং এই 0 কেলভিনটাকে আমরা বিভিন্নভাবে যদি আমরা চেঞ্জ করি, মানে সেলসিয়াসে বা ফারেনহাইটে চেঞ্জ করে নিয়ে আসি, তাহলে দেখা যায় এই মানটা কত জানো? সেলসিয়াসে ওই মানটা হয় হচ্ছে -273.15 ডিগ্রি সেলসিয়াস, বা ফারেনহাইটে -459 ডিগ্রি ফারেনহাইট। তোমাকে সরাসরি মুখস্থ রাখতে হবে এই জিনিসটা, পরীক্ষাতে এমসিকিউতে আসে। আরেকটা জিনিস আছে পানির ত্রৈধবিন্দু, এইটাও এমসিকিউতে আসে, অনেক বেশিবার আসে এমসিকিউটা। পানির ত্রৈধবিন্দু হচ্ছে, আমি কিন্তু দেখছো মেনশন করে দিচ্ছি যে এই লাইনটা এমসিকিউতে আসে, তুমি ওইভাবে কেউ লিখে রাখো বা মনে রেখো, মুখস্থ রাখো, কারণ এমসিকিউতে আসলেই আসবে তোমার পরীক্ষাতে। সো এই পানির ত্রৈধবিন্দু তাপমাত্রা কত? 273.16 কেলভিন। পানির ত্রৈধবিন্দু কি? পানির ত্রৈধবিন্দু হচ্ছে এমন একটা তাপমাত্রা, যেই তাপমাত্রায় পানি 3 অবস্থাতেই থাকতে পারে, যেমন 273.16 কেলভিন, অর্থাৎ 0 ডিগ্রি সেলসিয়াস। এই 0 ডিগ্রি সেলসিয়াসে বরফ হয়, 0 ডিগ্রি সেলসিয়াসে পানিও হয়। আবার তুমি খেয়াল করবা বরফের উপরে কিন্তু একবার বাষ্প দেখছো না, বরফের উপরে ধোঁয়া উঠতে দেখছো। সো 0 ডিগ্রিতে কিন্তু তুমি 3 রকম অবস্থায় পাচ্ছ, যে কঠিন, তরল, বায়বীয়। সো এই 3 রকম অবস্থায় পাওয়া যাচ্ছে দেখে এটাকে বলা হচ্ছে ত্রৈধবিন্দু, অর্থাৎ ট্রিপল পয়েন্ট অফ ওয়াটার। সো ওয়াটারের ট্রিপল পয়েন্টটা মান কত? 0 ডিগ্রি সেলসিয়াস অথবা 273.16 কেলভিন, একই কথা। 0 ডিগ্রি মানেই 273, আর ফারেনহাইটে কত? 32 ডিগ্রি ফারেনহাইট। সো এইটুকু কথা তোমাকে একদম খুঁটিনাটি করে মুখস্থ রাখতে হবে, কারণ এমসিকিউতে আসবে, এমসিকিউতে এইগুলোই আসবে, থিওরিটিক্যাল এমসিকিউতে, আর ম্যাথগুলো তো করাবোই। সো তাপমাত্রা থেকে তুমি এতটুকু মনে রাখলা। আরেকটু মনে রাখতে হবে, সেটা কি? যে এই এসটিপি আমরা সবাই জানি, এসটিপি স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেশার, সেই তাপমাত্রা কত? যে 0 ডিগ্রি সেলসিয়াস বা 273 কেলভিন, বা আমরা বলি প্রমাণ তাপমাত্রা, হচ্ছে প্রমাণ তাপমাত্রা নিয়েছি, জানতেছি, এই কথাগুলো জানা থাকতে হবে। এবং আমরা যখন থার্মোমিটার, আমরা যখন জ্বর আসে, ক্লিনিক্যাল থার্মোমিটার আমরা যখন জ্বর পরিমাপ করি, সেটা তুমি দেখবা যে এরকম 95 থেকে 110 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত দাগ কাটা থাকে। এটা খ নম্বরে একবার আসছে বোর্ড পরীক্ষাতে, এই প্রশ্নটা পরীক্ষাতে একবার খ নম্বরেও আসছে, কিন্তু এটা খ নম্বরেও আসছে যে ক্লিনিক্যাল থার্মোমিটারে 95 থেকে 110 ডিগ্রি পর্যন্ত দাগ কাটা থাকে কেন? কারণ মানবদেহের তাপমাত্রা 95 থেকে 110-এর মধ্যে হয়, এর বাইরে হতে পারে না। সো 95 নিচে নেমে গেলেও একদম অনেক বেশি ঠান্ডা, তার মানে দেখবে যে মানুষ যখন মারা যায় তখন কিন্তু শরীর ঠান্ডা হয়ে যায়, তাপমাত্রা কিন্তু ফল করে। সো 110-এরও বেশি হতে পারে না। সো মানবদেহের তাপমাত্রা যেহেতু এই রেঞ্জে থাকে, তাহলে ক্লিনিক্যাল থার্মোমিটারও এই রেঞ্জেই বানানো হয়, যেন এই রেঞ্জের মধ্যেই তাপমাত্রা থাকবে, তো এটা যেন মাপতে পারে। সেটা খ নম্বরে একবার আসছিল। সো মেইন পয়েন্টটা মাথায় রাখলাম। এবং আরেকটা কাহিনী মনে রাখবে, সেটা হচ্ছে সুস্থ দেহের তাপমাত্রাটা কত? যে 98.4 ডিগ্রি ফারেনহাইট বা 98.6 ডিগ্রি ফারেনহাইট। আমাদের মানব দেহে যখন তুমি এখন সুস্থ, মোটামুটি তোমার তাপমাত্রা কত থাকতে পারে? 98.4 ডিগ্রি ফারেনহাইট। কিন্তু ভাই আমরা তো নর্মালি সেলসিয়াসে অভ্যস্ত, যে 20 ডিগ্রি সেলসিয়াস, আজকের আবহাওয়া 30 ডিগ্রি সেলসিয়াস। সেলসিয়াসে আমাদের ইজি হয় বুঝতে, যে 50 ডিগ্রি সেলসিয়াস মানে কি, ও মা অনেক গরম। যখন আমাদের কিছুদিন আগে অনেক গরম পড়ছে, 44 ডিগ্রি সেলসিয়াস মানে কি, থাকা যায় না, এত গরম। সো সেলসিয়াসে আমরা অনেক বেশি অভ্যস্ত। সো এই মানটা অনেক বেশি নাকি কম আইডিয়া পাইতেছি না তো। সো এটাকে আমরা সেলসিয়াসে নিয়ে গেলে আইডিয়া পাবো যে কতটুকু ঠান্ডা বা কতটুকু গরম। সো এই যে ফারেনহাইট থেকে সেলসিয়াসে যাবো কেমনে, এর জন্য আমাদেরকে তাপমাত্রার স্কেল সম্পর্কে জানতে হবে। তাপমাত্রা সম্পর্কে কিছু বেশি কথা জানলাম, এবার তাপমাত্রার স্কেল সম্পর্কে জানতে হবে।
সো সেই তাপমাত্রার স্কেলগুলো কী কী আছে আমাদের, আমরা আসলে একটু শিখি। তাপমাত্রার বিভিন্ন স্কেলের মধ্যে আমরা কয়েকটা স্কেল সম্পর্কে এখন শিখবো, সেটা হচ্ছে কী কী একটু খেয়াল করো। তার মধ্যে একটা হচ্ছে সেলসিয়াস স্কেল, এখানে অনেকগুলো সবই সেলসিয়াস দেখানো, কিন্তু একটা হচ্ছে সেলসিয়াস স্কেল, এখানে সুন্দর করে লিখে ফেলো। একটা হচ্ছে সেলসিয়াস স্কেল। আমাদের তাপমাত্রার স্কেলগুলো যা আছে, এই তাপমাত্রার স্কেলগুলো আমাদের সবচেয়ে বহুল প্রচলিত স্কেলগুলো হচ্ছে সেলসিয়াস, ফারেনহাইট, কেলভিন। এই তিনটা হচ্ছে সবচেয়ে বহুল প্রচলিত, কিন্তু এছাড়াও কিন্তু আরও স্কেল আছে যেগুলো কিন্তু প্রচলিত, যেমন র্যাঙ্কিং স্কেল, রোমার স্কেল, এগুলো কিন্তু আছে। সো আমরা জানবো। সো সেলসিয়াস স্কেল, তারপর হচ্ছে আমাদের কি ফারেনহাইট স্কেল। সো সেলসিয়াস, ফারেনহাইট। সো এই সেলসিয়াস ফারেনহাইটগুলোর মধ্যে সম্পর্ক আমরা শিখবো। সেলসিয়াস স্কেল, ফারেনহাইট স্কেল, তারপরে কি আছে আমরা দেখিনি, কেলভিন স্কেল। হ্যাঁ, সেলসিয়াস, ফারেনহাইট, কেলভিন, এরকম। এরপরে আমাদের আরও কী কী আছে, সেলসিয়াস, ফারেনহাইট, কেলভিনের পরে আমাদের আরও হচ্ছে র্যাঙ্কিং স্কেল। এটা মনে রাখবো যে র্যাঙ্কিং স্কেল। আরেকটা আমাদের আছে হচ্ছে এখানে যে হচ্ছে রোমার স্কেল। হ্যাঁ, র্যাঙ্কিং স্কেল, আর হচ্ছে আমাদের এখানে রোমার স্কেল। সো এই হচ্ছে 5টা স্কেল সম্পর্কে আমরা জানবো। আমরা আগে 3টা সম্পর্কে জানতাম, এখন 5টা সম্পর্কে জানবো। এই সেলসিয়াসকে আমরা প্রকাশ করি হচ্ছে এরকম, ডিগ্রি সেলসিয়াস হিসেবে প্রকাশ করি। হ্যাঁ, তাপমাত্রাকে আমরা প্রকাশ করি কীভাবে, আমরা তাপমাত্রাকে আমরা প্রকাশ করি এভাবে যে ডিগ্রি সেলসিয়াস। তারপরে ফারেনহাইটকে প্রকাশ করি কীভাবে, আমরা ডিগ্রি ফারেনহাইট। তারপর হচ্ছে আমরা কেলভিনকে শুধু কে দিই, কোনো ডিগ্রি দেই না। তারপর ডিগ্রি র্যাঙ্কিংটা কীভাবে প্রকাশ করি আমরা খেয়াল করো, ডিগ্রিতে আর এন হচ্ছে র্যাঙ্কিং। আর রোমারটা কি, যে হচ্ছে ডিগ্রি দিয়ে শুধু আর, রোমারটা হচ্ছে অর হয়ে গেল। এটা কি, যে এরকম আর, হ্যাঁ, ডিগ্রি দিয়ে আর, শুধু রোমার আর। সো এরকম ভালো কথা জানলাম যে 5টা স্কেল প্রচলিত আমাদের আছে। সো এই স্কেলগুলো তোমাকে কয়েকটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে কয়েকটা কথা জানতে হবে। সেটা হচ্ছে নিম্ন স্থিরাঙ্ক, ঊর্ধ্ব স্থিরাঙ্ক। হ্যাঁ, স্কেলগুলোর নিম্ন আর ঊর্ধ্ব স্থিরাঙ্কটা কত, সেগুলো আমরা একটু জানবো। সো আমি এখানে দাগ দিয়ে দিলাম জাস্ট। হ্যাঁ, আমি এখানে জাস্ট একটা দাগ দিয়ে দিলাম মোটামুটি, যে নিম্ন স্থিরাঙ্ক বলে একটা জিনিস আছে। নিম্ন স্থিরাঙ্ক, প্রত্যেকটা স্কেলের একটা নিম্ন স্থিরাঙ্ক থাকে। সো এটাকে বলা হয় যে যেই নিম্ন স্থিরাঙ্কটা কি একটু পরেই বলতেছি, আগে একটু নামটা লিখে নাও। যখন আমরা স্কেল বানাবো, এরকম সিস্টেম বানাবো, তখন ওই স্কেলের একটা নিম্ন স্থিরাঙ্ক নির্ধারণ করতে হবে, নিম্ন স্থিরাঙ্ক। এবং একইভাবে স্কেলের একটা ঊর্ধ্ব স্থিরাঙ্ক, অর্থাৎ ঊর্ধ্ব স্থিরাঙ্ক, সর্বোচ্চ স্থিরাঙ্ক থাকবে। এ ধরনের যখন স্কেল আমরা বানাই, এ ধরনের স্কেলকে বলা হয়, দেখো 2টা স্থির বিন্দু না, এই ধরনের স্কেলকে বলি আমরা দ্বি স্থির বিন্দু বা 2 স্থির বিন্দুর স্কেল। এখানে 2টা স্থির বিন্দু থাকে, একটা সর্বনিম্ন, একটা সর্বোচ্চ মান। সো নিম্ন স্থিরাঙ্ক সংজ্ঞাটা আমরা একটু জানি যে নিম্ন স্থিরাঙ্কটা কি। নিম্ন স্থিরাঙ্ক হচ্ছে সেইটা যেই তাপমাত্রায় যে পানি আর বরফ সাম্য অবস্থায় থাকে। সো সেলসিয়াসের ক্ষেত্রে সেই মানটা কত, সেলসিয়াসের ক্ষেত্রে সেই নিম্ন স্থিরাঙ্কের মান হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস। কারণ 0 ডিগ্রি সেলসিয়াসেই আমরা জানি পানি আর হচ্ছে বরফ সাম্য অবস্থায় থাকে। 0 ডিগ্রি পানি, 0 ডিগ্রি বরফ। এবং যখন তাপমাত্রাটা বেড়ে যায়, তখন সর্বোচ্চ কত হয়, 100 ডিগ্রি। তো ঊর্ধ্ব স্থিরাঙ্কটা হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াসের ক্ষেত্রে। এবং সেটা কেন, কারণ এই ঊর্ধ্ব স্থিরাঙ্কটা কি, যে অবস্থায় যে হচ্ছে কি তরল আর বাষ্প সাম্য অবস্থায় থাকে। সো পানি 100 ডিগ্রি সেলসিয়াসে, পানি এবং বাষ্পের সাম্য অবস্থা থাকে, 100 ডিগ্রি পানি, 100 ডিগ্রি বাষ্প। সো 100 ডিগ্রি সেলসিয়াসটা হচ্ছে আমাদের এই সেলসিয়াস স্কেলের কি ঊর্ধ্ব স্থির বিন্দু। 100 ডিগ্রি হচ্ছে ঊর্ধ্ব স্থির বিন্দু, এটা ছিল নিম্ন স্থির বিন্দু। সেম একইভাবে আমাদের যে ফারেনহাইট স্কেল, এই ফারেনহাইট স্কেলেও কিন্তু একটা নিম্ন বিন্দু আছে। সো এটা মনে রাখবা যে ফারেনহাইট স্কেলের নিম্ন বিন্দুটা হচ্ছে যে 32 ডিগ্রি ফারেনহাইট। সো 32 ডিগ্রি ফারেনহাইটে পানি আর বরফ সাম্য অবস্থায় থাকে। ঠিক তেমনি যখন সর্বোচ্চ মানে হচ্ছে পানি আর বাষ্প সাম্য অবস্থা থাকে কত ডিগ্রি ফারেনহাইট, সেটা হচ্ছে 212 ডিগ্রি ফারেনহাইট। তুমি এই কথাটাই মনে রাখবা যে ফারেনহাইটের ক্ষেত্রে আমাদের এই নিম্ন স্থিরাঙ্ক 32, ঊর্ধ্ব স্থিরাঙ্ক 212 লিখে ফেলো। এগুলো কিন্তু এক একটা এমসিকিউ কিন্তু, যে সেলসিয়াসের 0 ডিগ্রি সেলসিয়াস যেই কথা, আর 32 ডিগ্রি ফারেনহাইট একই জিনিস। 32 ফারেনহাইট আর সেলসিয়াসের 0 মানে সেম কথা। এবং তোমরা এটা অলরেডি জানো
এই যে আমাদের কেলভিনের ক্ষেত্রে এই মানটা কত, কেলভিনের ক্ষেত্রে এই মানটা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস যে কথা, আর 273 কেলভিন একই কথা। সো 273 কেলভিন তাপমাত্রায় পানি আর বরফ সাম্য অবস্থায় থাকে, এবং সর্বোচ্চ মানটা এখানে এগুলো দেখার দরকার নেই, এগুলো সেম কপি করা। সো এখানে হচ্ছে আমাদের সর্বোচ্চ মানটা কত, ঊর্ধ্বস্থিরাঙ্ক কত, 373। সো 373 কেলভিন। সো 373 কেলভিনে পানি আর বাষ্প সাম্য অবস্থায় থাকে, মানে ঊর্ধ্ব স্থিরাঙ্কটা হচ্ছে কেলভিনের ক্ষেত্রে 373। এবং তুমি ওই দুটো একটু লিখে রাখো এখানে, এটা কত, যে এই যে এখানে আমি একটু লিখে রাখি, এখানে আমি এগুলো একটা মুছে দিয়ে আমি আগে এই জায়গাগুলো সবই সেলসিয়াস লেখা এখানে। সো এই তিনটা একটু মুখস্থ করে ফেলো, এই তিনটা একটু মুখস্থ করে ফেলো। এবার আমরা লিখি, এখানে আসো, যে বাকি দুটো আমরা একটু এখান থেকে লিখে ফেলি। দেখো যেমন এখানে আমাদের যে ধরুন র্যাঙ্কিং স্কেলটা, এই র্যাঙ্কিং স্কেলের এই নিম্ন স্থির বিন্দুটা কত জানো, এটা হচ্ছে 492 ডিগ্রি র্যাঙ্কিং। সো 492 ডিগ্রিতে যে কথা, আর 0 ডিগ্রি সেলসিয়াস একই কথা। তোমাকে যে আমি বলি যে তাপমাত্রা 500 ডিগ্রি র্যাঙ্কিং, তুমি হয়তো মনে মনে ভাবা এই আল্লাহ কত তাপমাত্রা, না কত তাপমাত্রা না, খুবই কম তাপমাত্রা, কারণ 492 ডিগ্রি র্যাঙ্কিং মানেই 0 ডিগ্রি, বুঝতে পারলা কিনা, 0 ডিগ্রি সেলসিয়াস। সো তোমাকে আইডিয়া রাখতে হবে। আর ঊর্ধ্ব স্থির বিন্দুটা কত, ঊর্ধ্ব স্থির বিন্দুটা হচ্ছে 672 র্যাঙ্কিং, 672। তোমাকে এটা মুখস্থ রাখতে হবে অবশ্যই। আর আমাদের আরেকটা আছে, সেটা হচ্ছে কি আমাদের, আরেকটা হচ্ছে, এটা হচ্ছে কি, এটা আমাদের আরেকটা হচ্ছে রোমার। এই রোমারের ক্ষেত্রে নিম্ন বিন্দু হচ্ছে 0 ডিগ্রি, আর ঊর্ধ্ব বিন্দুটা হচ্ছে আমাদের কত, ঊর্ধ্ব বিন্দুটা হচ্ছে আমাদের 80 ডিগ্রি। একটা হচ্ছে 0 ডিগ্রি রোমার, আর হচ্ছে কত, 80 ডিগ্রি রোমার। এটা হচ্ছে আমাদের কি, নিম্ন বিন্দু আর ঊর্ধ্ব বিন্দু। সো এরকম যে স্কেলগুলো আছে, দুই স্থির বিন্দুর স্কেলগুলা, যেটা হচ্ছে নিম্ন স্থিরাঙ্ক এবং ঊর্ধ্ব স্থিরাঙ্ক, এদেরকে বলি আমরা, এরকম যে সকল স্কেলগুলো এরকম দুইটাই স্থির বিন্দু থাকে তাদেরকে আমরা বলি যে দুই স্থির বিন্দুর স্কেল। সো এরকম স্কেল আমাদের আছে 5টা। সো এই 5টা সম্পর্কে আমরা ধারণা রাখবো। সো এগুলোর মধ্যে সম্পর্ক কি, সূত্র কি, সেগুলো আমরা এখনই আস্তে আস্তে বের করবো। তার আগে একটু সুন্দর করে লিখে ফেলো এবং এই মানগুলো মুখস্থ করে ফেলো, এখনই এমসিকিউর জন্য আসে। সেলসিয়াসের 0 100, ফারেনহাইটে কত 32 212, তারপর হচ্ছে কেলভিনের কত 273 373, তারপরে র্যাঙ্কিনের কত 492 672, তারপর একইভাবে রোমানের কত 0 80। সো এই মানগুলো তোমাকে সুন্দর করে মনে রাখতেই হবে, অবশ্যই মনে রাখতে হবে। সো মানগুলো লিখে ফেলো, আশা করি সুন্দর করে লিখে ফেলতে পারছো, আর মুখস্থ করে ফেলো, খাতা দেখে কয়েকবার পড়ো, মুখস্থ হয়ে যাবে। সো বুঝলাম যে ভাই হ্যাঁ এইদের কিছু স্থির বিন্দু আছে। তুমি মনে করো তোমার একটা স্কেল বানাবো, মনে আমি স্কেল বানাবো 80 স্কেল, তখন কি করবো, আমার ওই স্কেলটার একটা নিম্ন স্থির বিন্দু লাগবে, একটা ঊর্ধ্ব স্থির বিন্দু লাগবে। তারপরেও আমার স্কেলে মনে করো যে আমার স্কেলের সাথে সেলসিয়াস স্কেলের সম্পর্ক বানাতে পারবো। তো তোমাকে এই তাপমাত্রা স্কেলের একটা সাধারণ ফর্মুলা, জেনারেল ফর্মুলা মনে রাখতে হবে, জেনারেল ফর্মুলা একটা মনে রাখতে হবে এই তাপমাত্রার স্কেলের। হ্যাঁ, সো দ্বি স্থির বিন্দু যেগুলার তাপমাত্রা, এই তাপমাত্রার স্কেল। সো এই তাপমাত্রার স্কেলে লেখা আছে তাপমাত্রার স্কেল, এখানে লিখে আমরা সাধারণ সূত্র, একটা সাধারণ সূত্র আছে, এই সূত্র দিয়ে আমরা সব ধরনের সূত্র নিয়ে আসতে পারি। সো জেনারেল ফর্মুলা, সেই জেনারেল ফর্মুলাটা আসছে কীভাবে, এই তাপমাত্রার স্কেলগুলো যে আমরা বানাই, এই তাপমাত্রার স্কেলগুলো আমরা বানাই কিন্তু হচ্ছে বিভিন্ন তাপমাত্রিক ধর্মের সাহায্য নিয়ে। তাপমাত্রিক ধর্ম মানে কি, যেই সকল ধর্মগুলা তাপমাত্রার সাথে সাথে চেঞ্জ হয়। যেমন পারদের একটা ধর্ম আছে, পারদ তাপমাত্রিক পদার্থ, কারণ পারদে তুমি যদি তাপ দাও তো দেখবা পারদের মধ্যে যেই কালো পারদ আছে, এই পারদের দৈর্ঘ্যটা কিন্তু বৃদ্ধি পায়। হ্যাঁ, পারদের দৈর্ঘ্যটা কিন্তু বৃদ্ধি পায়, তার মানে এই পারদের যে দৈর্ঘ্যটা, এটা কিন্তু তাপমাত্রিক ধর্ম, তাপমাত্রা পাইলে দৈর্ঘ্যটা বৃদ্ধি পায়। আবার রোদ কিন্তু তাপমাত্রিক ধর্ম, রোদ কি হয়, তাপমাত্রা দিলে কি রোদটাও বেড়ে যায়, সো এটা আমাদের তাপমাত্রিক ধর্ম। সেটা জেনারেল ফর্মুলা আছে। তো জেনারেল ফর্মুলাটা কি, এই ফর্মুলা মনে রাখবো হচ্ছে এরকম, যে থিটা মাইনাস হচ্ছে কত, থিটা মাইনাস থিটা আইস ডিভাইডেড বাই, এটা মনে রাখবা যে থিটা স্টিম, আমি বুঝাই দিচ্ছি সূত্রটা, সমস্যা নাই। থিটা স্টিম মাইনাস হচ্ছে কত, থিটা আইস ইকুয়াল টু কত, ইকুয়াল টু হচ্ছে এরকম, যে এই পাশে থিটা লিখছি আর এই পাশে থাকবে হচ্ছে এরকম এক্স মাইনাস এক্স আইস, আর এখানে হচ্ছে কি যে এক্স স্টিম মাইনাস হচ্ছে কত, যে এক্স আইস। সো এই সূত্রের পুরো মিনিংটা বোঝাই দিচ্ছি, সূত্রটা মানে কি তার আগে লিখে ফেলো, এটা হচ্ছে আমাদের জেনারেল ফর্মুলা। এই সূত্রটা মনে রাখলে তুমি যে কোনো স্কেলের মধ্যে সম্পর্ক বের করে ফেলতে পারবা। সূত্রটা কীরকম খেয়াল করো, থিটা মাইনাস থিটা আইস আর ডিভাইড বাই থিটা স্টিম মাইনাস স্ট্রেস, মানে কি, থিটা আইস মানে হচ্ছে সেই বরফ বিন্দু বা হচ্ছে নিম্ন স্থিরাঙ্ক, এই যে এটাকে আমরা বলি বরফ বিন্দু। এই নিম্ন স্থিরাঙ্ক মানে বরফ বিন্দু। তোমাকে যদি প্রশ্ন জিজ্ঞেস করে ফারেনহাইটের বরফ বিন্দু কত, 32,
এই নিম্ন স্থিরাঙ্ক মানে হচ্ছে বরফ বিন্দু, সেটাও লিখে রাখতে পারো এখানে যে বরফ বিন্দু, এটা লিখে রাখতে পারো এখানে কি যে বরফ বিন্দু। আর এই ঊর্ধ্ব স্থিরাঙ্কটা কত, এটা হচ্ছে আমাদের বাষ্প বিন্দু। ঊর্ধ্ব স্থিরাঙ্কটা কত, এটাকে বাষ্প বিন্দু বলে আর কি। সো বরফ বিন্দু নিম্ন স্থিরাঙ্ক, ঊর্ধ্ব স্থিরাঙ্ক হচ্ছে বাষ্প বিন্দু। এই বাষ্প বিন্দুটাকে আমরা বলছি হচ্ছে, দেখো এখানে কি বলছি যে থিটা আইস হচ্ছে বরফ বিন্দু, থিটা স্টিম, স্টিম হচ্ছে সেই বাষ্প বিন্দু। তার মানে থিটা যে স্কেল নিব সেই স্কেলের নাম নিব, সেলসিয়াস হলে সি নিব, ফারেনহাইট হলে এফ নিব। আইস হচ্ছে বরফ বিন্দু, স্টিম হচ্ছে বাষ্প বিন্দু, আইস তো বরফ বিন্দু। এই পাশে নিব আমরা তাপমাত্রা, আর ওই পাশে নিব হচ্ছে ধর্ম। ওই পাশে নিয়ে যদি আমরা ধর্ম নিই, যে এই থিটা তাপমাত্রায় যে ধর্মটা, যেমন পারদের দৈর্ঘ্য, সো থিটা তাপমাত্রায় যে দৈর্ঘ্য সেটা, আর থিটা আইস মানে কি, থিটা আইস মানে হচ্ছে যে বরফ বিন্দু, বরফ বিন্দুতে যে দৈর্ঘ্যটা থাকবে, ধর্মটা থাকবে, সেটা নিব আমরা ওই পাশে। থিটা স্টিম হচ্ছে কি বাষ্পবিন্দু, এই বাষ্পবিন্দুর জন্য যে ধর্মটা সেটা এখানে নিব, আর বরফ বিন্দুর জন্য যে ধর্মটা সেটা আমরা এখানে নেব। সো এটা হচ্ছে আমাদের এখানকার জিনিস। আশা করি এইটুকু জিনিস এখান থেকে মনে রাখতে পারবো আমরা। সো মনে রাখো জাস্ট যে থিটা আইস হচ্ছে কি, আমাদের লিখে দিচ্ছি একটু, থিটা আইস হচ্ছে আমাদের কি যে বরফ বিন্দু, বরফ বিন্দু, বরফ বিন্দু। আর থিটা স্টিমটা কি, যে থিটা স্টিমটা হচ্ছে, থিটা স্টিমটা হচ্ছে কি, হচ্ছে বাষ্পবিন্দু। সো বাষ্পবিন্দু এটা কি তাপমাত্রা, থিটা হচ্ছে তাপমাত্রা আর এক্স হচ্ছে ধর্ম, যেমন হচ্ছে রোধ বা হচ্ছে দৈর্ঘ্য বা চাপ, সেটা আমরা একটু পরে দেখাবো, সমস্যা নেই। সো তার আগে তুমি এখান থেকে মনে রাখো হচ্ছে বাষ্প বিন্দু। সো এইটুকু কথা তুমি এখান থেকে মনে রাখো, এইটুকু পরিচয় মনে রাখো। এরপরে আমরা এদের মধ্যে একটা দেখো সম্পর্ক নিয়ে আসবো, সেলসিয়াস ফারেনহাইট, এদের মধ্যে একটা সম্পর্ক নিয়ে আসবো, সেটা তুমি খেয়াল করো। এটা দিয়ে আমরা কিন্তু সবার মধ্যে সূত্র নিয়ে আসতে পারবো। যেমন আমি লিখতে যাচ্ছি হচ্ছে সেলসিয়াসের ক্ষেত্রে, তাহলে আমি দিলাম সি, সেলসিয়াসের আইস বিন্দু কত, 0 ডিগ্রি। ওকে, তারপরে সেলসিয়াসের স্টিম বিন্দু কত, আমরা জানি 100 ডিগ্রি সেলসিয়াস, আর আইস বিন্দু কত, 0 ডিগ্রি। তো সি মাইনাস 0, 100 মাইনাস 0। ওকে ফাইন, ইকুয়াল টু, এখানে কি লিখবো আমরা, যে হচ্ছে শুধু এইটুকু লিখবো, বিভিন্ন স্কেলের জন্য এটা লিখতেছি আমরা, বিভিন্ন স্কেলের জন্য। তো ফারেনহাইটের জন্য কি লিখবো, লিখবো এফ মাইনাস, আমাদের আইস বিন্দু কত, ফারেনহাইটের আইস বিন্দু হচ্ছে 32, আর ঊর্ধ্ববিন্দু কত, 212, মাইনাস কত, 32। ঠিক আছে, সো এটা আমাদের সেলসিয়াসে গেল, ফারেনহাইটের জন্য গেল। এরপরে আমরা কি লিখবো এখানে, কেলভিনের জন্য। সো কেলভিনের জন্য লিখলাম কে, আমি শুধু স্কেলগুলোর জন্য এই জিনিসটা লিখতেছি, যে সেলসিয়াসের ক্ষেত্রে, আবার হচ্ছে ফারেনহাইটের ক্ষেত্রে, আবার এই জিনিসটাই লিখতেছি কেলভিনের ক্ষেত্রে। সো কেলভিনের ক্ষেত্রে কী লেখা যাবে, কেলভিনের ক্ষেত্রে লেখা যাবে হচ্ছে কে মাইনাস 273, কারণ আমরা জানি কেলভিনকে কে দিয়ে লিখছি আমরা। আর আইস বিন্দু কত, 273। আর স্টিম বিন্দু কত, স্টিম বিন্দু হচ্ছে 373, আর আইস বিন্দু কত, আবারও 273। সো এই তিনটা স্কেলের মধ্যে সম্পর্ক তুমি জানতা। এখন নতুন যে স্কেলের নাম তুমি শিখলা, র্যাঙ্কিং, রোমার, তাদের ক্ষেত্রেও লিখতে পারবা। খেয়াল করো সেম নিয়ম, যে র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে আর এন মাইনাস, র্যাঙ্কিংয়ের নিম্নবিন্দু কত ছিল একটু মনে করো, 492। সো আর এন মাইনাস 492। আর ঊর্ধ্ববিন্দু কত ছিল, 672, আর নিম্নবিন্দু ছিল 492। সেমভাবে তুমি লিখতে পারবে। সেম একইভাবে তুমি আরেকটা লিখে ফেলো, রোমারেরটা ক্ষেত্রে আর মাইনাস 0, আর নিচে কি আসবে 80 মাইনাস হচ্ছে, 80 মাইনাস হচ্ছে কত, 0। সো এইটুকু হচ্ছে সুন্দর করে এখান থেকে লিখে ফেলো। এরপরে দেখো আমরা একটু ক্যালকুলেশন করি, তাহলে কি আসে এখানে, এখানে থাকে সি, আর বিয়োগ করলে আসে কত আমাদের এখানে, বিয়োগ করলে আসে হচ্ছে এখানে 100। তো সি ভাগ 100, এখানে কি থাকে, এখানে থাকে হচ্ছে এফ মাইনাস 32, এটা বিয়োগ করো, এটা বিয়োগ করলে পাবো হচ্ছে 180। হ্যাঁ, আর ইকুয়াল টু, এটা তুমি একটু লিখে ফেলো, এটা লিখলে কত আসবে, যে কে মাইনাস 273, 373 মানে 273 মানে কত, 100, এখানে 100 লিখে ফেললাম। তারপর একইভাবে এখানে দেখো কত আসে, আর এন মাইনাস 492, আর 672 মানে 492 করলে আসে 180, আর ওইটা আসে হচ্ছে আর নিচে আসে হচ্ছে 80। তো দেখো এই যে 5টা স্কেলের মধ্যে সম্পর্ক কিন্তু চলে আসলো। এই সম্পর্কটাই তুমি আর একটু সুন্দর করে সহজভাবে মনে রাখতে পারো, নিচের এই সহগগুলোকে একটু ছোট করে। যেমন আমি আগে দাগটা দিয়ে দিচ্ছি, তুমি খেয়াল করো তুমি কীভাবে একটু ছোটো করে লিখতে পারো। এই যে সি আছে, সবাইকে দেখো 20 দিয়ে যদি ভাগ করে দাও, তাহলে এখানে আসবে c/5। ওকে, এখানে কি আসতেছে, এখানে আসতেছে এফ মাইনাস 32 ডিভাইডেড বাই 9। তো এখানে কি আসতেছে খেয়াল করো, আসে হচ্ছে কে মাইনাস 273 ডিভাইড বাই কত আসবে 5। তারপর এখানে আমাদের কত আছে, যে আর এন মাইনাস 492, এখানে ভাগ করলে কত আসবে, 80 দিয়ে ভাগ করলে আসবে আবারও 9 আসবে এখানে। এবং ওইখানে কি আসবে আমাদের, যে আর 80 দিয়ে ভাগ করলে আসবে হচ্ছে 4, r/4।
তার মানে এইটাই হচ্ছে দেখো সেই 5টা স্কেলের মধ্যে সম্পর্ক। আমরা কিন্তু এই 3টা 9 শিখছিলাম যে c/5, f-32/9, k-273/5। এখন এই যে বাকি 2টা স্কেলের নাম শিখলাম, এদের মধ্যেও সম্পর্ক বের করতে পারবো। তার মানে এইটা তোমাকে একটু মনে রাখতে হবে এই সম্পর্কটা, কারণ এটা তুমি বিভিন্ন স্কেলের মধ্যে সম্পর্ক বের করতে কাজে লাগবে। ওই যে আমি তোমাকে বললাম যে তোমার বডি টেম্পারেচার মনে করো যে 98.4, তো ওইটা মানে যে কত ডিগ্রি সেলসিয়াস সেটা তো বুঝতে পারতেছি না। তুমি এখন এই ফারেনহাইট যে ছিল 98 ডিগ্রি ফারেনহাইট, তো সেটাকে তুমি এখন সেলসিয়াসে বানাইলে কত আসবে, এই সম্পর্কটুকু নিয়ে তুমি কাজ করলেই হয়ে যাবে। সো এগুলো দিয়ে নানান ধরনের অঙ্ক আসে, এমসিকিউতে আসে, রিটেনে আসে, তো সেগুলো আমরা শিখবো। সো তার আগে বেসিকগুলো আমরা মাথায় রাখি। সো এইটা হচ্ছে আমাদের সেই ফর্মুলাটা। সো এটা তুমি সরাসরি মনে রাখবে, এবং এই জেনারেল ফর্মুলাটা তোমাকে মনে রাখতে হবে, কারণ এটা তোমার অনেক কাজে লাগবে, সামনে আরও কাজ আছে এইটার। সো তুমি এভাবে করে ওই জেনারেল ফর্মুলা থেকে 5টা স্কেলের মধ্যে সম্পর্ক লিখে রাখো। এটা হচ্ছে সেই 5টা স্কেলের মধ্যে সম্পর্ক, c/5, f-32/9, সো k-273/5। সো এরকমভাবে এটা ইকুয়াল টু এইটা, এটা ইকুয়াল টু এইটা, সবটার সমান। সো এইভাবে তোমাকে এখান থেকে মনে রাখতে হবে। সো এই তাপমাত্রা স্কেলের সম্পর্কটা বুঝছো কিনা কমেন্টে জানাও যে এটা ক্লিয়ার কিনা, এই তাপমাত্রার স্কেলের সম্পর্কটা বুঝতে পারছো কিনা কমেন্টে জানো। সো এটা আমাদের তাপমাত্রা স্কেলের সম্পর্ক গেল। এবং আরেকটা জিনিস তোমাকে এখান থেকে আমি লিখে একটু দেখাই, তুমি লিখতে থাকো ক্লিয়ার কিনা। সো তোমাকে আরেকটা জিনিস একটু লিখে দেখাই, সেটা হচ্ছে এই তাপমাত্রা স্কেলের সম্পর্কে পাশাপাশি আমরা আরেকটা জিনিস এখানে দেখবো, সেটা হচ্ছে এই জিনিস যে আমরা এই শুধু তাহলে কী পাইলাম, এরকম পাইলাম যে c/5 ইকুয়াল টু কী পাইলাম এখানে আমরা f-32/9, তারপর হচ্ছে কি আছে আমাদের এখানে k-273/5, এবং এখানে আমরা আরেকটু জিনিস কী পাইলাম, যেখানে আরও পাইছিলাম যে rn মাইনাস হচ্ছে কত 492, rn মাইনাস 492 ডিভাইড বাই হচ্ছে 9, আর এখানে আমাদের ছিল হচ্ছে r/4, তাই না? সো এইটুক জিনিস সুন্দর করে উঠাই ফেলো, ঠিক আছে, এটা ক্লিয়ার করে ফেলো। সো এটাই আমাদের সেই জিনিসটা মনে রাখবো, আলটিমেটলি লাস্টে আমরা জিনিসটা মনে রাখবো, সেটা হচ্ছে এটা, লাস্টে আমরা এই জিনিসটুকু সুন্দর করে মনে রাখবো। সো এটা মনে রাখলাম। এখানে আরেকটা জিনিস মনে রাখার মতো আছে, সেটাও আমি তোমাকে ক্লিয়ার করে দিই। সো মনে রাখার জন্য এটা, আর আগেটুকু তোমরা ডিটেলস বুঝলাম। সো এখানে আরেকটা জিনিস তোমাকে একটু দেখতে হবে, সেটা হচ্ছে যে যখন এটা হচ্ছে যখন তাপমাত্রার স্কেলের মধ্যে সম্পর্ক, এক তাপমাত্রা থেকে অন্য তাপমাত্রা করতে বলবে। সো আমি লিখে দিচ্ছি তুমি যেন বুঝতে পারো। হ্যাঁ, এক স্কেল থেকে অন্য স্কেলে কনভার্সন, এক স্কেল থেকে অন্য স্কেলে কনভার্ট করতে হবে, এক স্কেল থেকে অন্য স্কেলে কনভার্ট করলে তখন আমরা এই সূত্র কাজে লাগাও। তোমাকে বললো সেলসিয়াস থেকে ফারেনহাইট বানাও, ফারেনহাইট থেকে রোমার বানাও, তখন তুমি এটা কাজে লাগাবা। আর আরেকটা সূত্র আমরা এখানে শিখবো, সেটা হচ্ছে এরকম যে del c/5, এই অঙ্কগুলো আমরা করব নেক্সট দিন। f-32 এর জায়গায় পুরোটা জায়গায় লিখবো del f, আর নিচে লিখবো সেই 9, তারপরে হচ্ছে এখানে k-273, এটার পরিবর্তে লিখবো হচ্ছে আমরা কি যে del k/5, তারপরে এখানে লিখবো হচ্ছে আমরা del-rn ডিভাইডেড বাই 9, মানে নিজের সহগগুলো শুধু লিখবো। আর এখানে আমাদের কি আছে r, ও জায়গায় লিখবো del-r বাই হচ্ছে কত 4। সো এইটাও দেখো আমাদের কিন্তু এই সি এগুলো দিয়ে সূত্র। সো এটা আবার কখন ইউজ করব, সো এটা একটু মাথায় রাখতে হবে। কোনো সময় এরকম দিবে যে সেলসিয়াসে 50 ডিগ্রি তাপমাত্রা পরিবর্তন করলা, তাহলে কেলভিনে কত ডিগ্রি পরিবর্তন হবে, র্যাঙ্কিং কত ডিগ্রি পরিবর্তন হবে, বা রোমারে কত ডিগ্রি পরিবর্তন হবে। সো পরিবর্তন যখন বের করতে দিবে, তোমাকে বলো সেলসিয়াসে 50 ডিগ্রি, ফারেনহাইটে কত, তখন এটা। কিন্তু যখন বলবে সেলসিয়াসে 50 ডিগ্রি পরিবর্তন হলে ফারেনহাইটে কত ডিগ্রি পরিবর্তন হবে, তখন কিন্তু এটা দিয়ে করলে হবে না, এটা দিয়ে করতে হবে। সো এই জন্য এটা লিখে রাখো, যখন পরিবর্তন জিজ্ঞেস করবে যে এরকম সেলসিয়াসে বা হচ্ছে একটা স্কেলের পরিবর্তন দেওয়া থাকবে, যখন পরিবর্তন লিখে দিচ্ছি, যখন পরিবর্তন দেওয়া থাকবে, যখন তাপমাত্রার পরিবর্তন দেওয়া থাকবে, সেই কথা লিখে নাও সুন্দর করে, যখন তাপমাত্রার পরিবর্তন দেওয়া থাকবে, সেগুলো কিন্তু অ্যাডমিশনে প্রচুর আসে, ঠিক আছে। সো যখন আমরা কালকে যখন এটা নিয়ে আমরা নেক্সট দিন যখন আমরা এটা অঙ্ক করবো, তখন তুমি আরও ভালো আইডিয়া পেয়ে যাবা। সো লিখে রাখো সুন্দর করে, যেন অঙ্ক করার সময় যেন আমরা ইউজ করতে পারি। যখন তাপমাত্রার পরিবর্তন দেওয়া থাকবে, হ্যাঁ, তখন আমরা এটা ইউজ করবো। তো সুন্দর করে ক্লিয়ার করে দিলাম, তুমি যেন বুঝতে পারো যে হ্যাঁ কোন ক্ষেত্রে আমরা কোনটা কাজে লাগাবো।
সো এটা হচ্ছে আমাদের এখানকার তাপমাত্রার স্কেলগুলো। এই হচ্ছে আমরা তাপমাত্রা স্কেলের মধ্যে সম্পর্ক নিয়ে আসলাম, এবং আমরা তাপমাত্রা স্কেলগুলোর ক্ষেত্রে যখন পরিবর্তন দেওয়া থাকবে তখন কোনটা ইউজ করবো সেটা কিন্তু ক্লিয়ার করে দিলাম আর কি। হ্যাঁ, সো এই হচ্ছে তোমার দুইটা জিনিস, এই তাপমাত্রা স্কেল থেকে তোমাকে এই দুইটা মেইন জিনিস আগে প্রথমত মনে রাখতে হবে। সো এতটুকু জিনিস ক্লিয়ার কিনা, প্রথমত এটুকু জিনিস ক্লিয়ার কিনা একটু কমেন্টে জানো। সো এটুকু জিনিস ক্লিয়ার কিনা কমেন্টে জানাও। সো এটুকু জিনিস ক্লিয়ার কিনা একটু জানাও। ওকে, এটুকু ক্লিয়ার থাকলে অবশ্যই লিখে জানাও যে ক্লিয়ার, ঠিক আছে। সামিয়া ক্লিয়ার, সঞ্জিদা আলহামদুলিল্লাহ ক্লিয়ার, তারপর হচ্ছে ফাবিহা ক্লিয়ার, গুড। হ্যাঁ, জান্নাত ক্লিয়ার। ওকে, এই যে সূত্রগুলো এগুলো কীভাবে অঙ্ক আসবে, কীভাবে আমরা কাজে লাগাবো, এই প্রত্যেকটা জিনিস কিন্তু আমরা নেক্সট ক্লাসে শিখবো, সুন্দর করে শিখবো। এগুলো যখন ম্যাথ করবো, যতভাবে ম্যাথ আসতে পারে সবগুলো আমরা শিখে রাখবো, কোনো সমস্যা নেই। তুমি আজকে আমরা বেসিকগুলো দেখতেছি, আমরা যেন একেবারে ম্যাথে আমরা বেশি জোর দিব, যেন আলাদা ক্লাসই দিছি যে এইগুলোর উপর আমরা আলাদা ম্যাথিক্যালি সলভ করবো, ঠিক আছে। সো এইটুকু ক্লিয়ার, আমরা সূত্র মনে রাখলাম। এখান থেকে আমরা দেখছিলাম যে এই স্কেলগুলো যে ছিল, দুইটা স্থিরবিন্দু ছিল, নিম্ন স্থিরবিন্দু, ঊর্ধ্ব স্থিরবিন্দু। এমন কিছু স্কেল আছে যেগুলো কিন্তু এক স্থিরবিন্দু। হ্যাঁ, সো এক স্থিরবিন্দু যাওয়ার আগে আমরা আরও বেশ কিছু জিনিস একটু কাজ করব। যেমন আমাদের পরীক্ষাতে এইসব জিনিসগুলো এরকম দিবে, স্কেল, তাপমাত্রা স্কেল দেওয়া থাকবে। হ্যাঁ, তাপমাত্রা স্কেল এখানে কীরকম প্রশ্ন হতে পারে, যে তাপমাত্রার স্কেলের সাথে তাপমাত্রার স্কেল প্লাস তাপমাত্রিক ধর্ম, হ্যাঁ, এই দুইটার সংমিশ্রণ হতে পারে। আমি একটা দেখাচ্ছি উদাহরণ দিয়ে, তাপমাত্রার স্কেল প্লাস তাপমাত্রিক ধর্ম। যেমন তোমাকে বললেই তুমি বুঝতে পারবা, যে মনে করো আমরা এখানে তাপমাত্রা স্কেল নিচ্ছি হচ্ছে কি, যে সেলসিয়াস স্কেল, ডিগ্রি সেলসিয়াস স্কেল, এবং তাপমাত্রিক ধর্মের মধ্যে নিলাম হচ্ছে স্কেল হচ্ছে ডিগ্রি সেলসিয়াস, আর ধর্ম নিলাম হচ্ছে রোদ, কথার কথা নিলাম হচ্ছে রোদ, তো হচ্ছে তাপমাত্রিক ধর্ম। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের কি, রোদটা হচ্ছে আমাদের সেই ধর্ম আর কি। হ্যাঁ, ঠিক আছে। তো এই দুইটা নিয়ে আমাদের সূত্র তখন কীরকম হবে, আমাদের যে বেসিক ফর্মুলা ছিল একটু মনে করে দেখো, কী ছিল, যে থিটা মাইনাস থিটা আইস। তো থিটার জায়গায় স্কেল, তাহলে কি লিখবো, থিটার জায়গায় লিখবো কি, সি মাইনাস জিরো, থিটা মাইনাস থিটা আইস, সেলসিয়াসের আইস বিন্দু জিরো মুখস্থ করছিলাম, ডিভাইডেড বাই উচ্চবিন্দু কত, ঊর্ধ্ববিন্দু কত, 100, সো 100 মাইনাস জিরো। এ পাশে আমরা স্কেলের কথাটা লিখলাম, ওই পাশে আমরা কি লিখবো, ওই পাশে লিখবো হচ্ছে আমরা ধর্মের কথা। ধর্ম কি লিখবো দেখো, শুধু একটু মনে করে দেখো, আমি একবার মনে করাই দিচ্ছি। কি ছিল, যে এক্স মাইনাস এক্স আইস, থিটা ডিগ্রিতে যে ধর্ম সেটা হচ্ছে এক্স, আর বরফ বিন্দু যে ধর্ম সেটা হচ্ছে এক্স আইস। সো এটাকে আমরা লিখতেছি এইভাবে, খেয়াল করো, সি অর্থাৎ এই সি তাপমাত্রায় যে রোদ সেটা হচ্ছে আর দিলাম আমরা, আর মাইনাস 0 ডিগ্রিতে যে রোদ সেটার নাম দিলাম হচ্ছে আর নট, আর 100 ডিগ্রিতে যে রোদ তার নাম দিলাম হচ্ছে আর 100, মানে 100 ডিগ্রিতে রোদের মান প্রশ্নে দেওয়া থাকবে। মাইনাস হচ্ছে কি 0, তাহলে 0 ডিগ্রিতে যে রোদের মান সে হচ্ছে 0। তাহলে সূত্রটা আমরা এভাবে লিখতে পারি। বা এখান থেকে তোমাকে আমি বের করতে বলি যে কোন তাপমাত্রায় রোদের মান, মানে ব্যাপারটা কীরকম, পরিচয়গুলো বুঝে নিই। আর নট মানে কি, যে আইস বিন্দুতে, বরফ বিন্দুতে 0 ডিগ্রিতে রোদের মান। 100 মানে কি, যে 100 ডিগ্রিতে বা হচ্ছে বাষ্প বিন্দুতে রোদের মান। প্রশ্নে এগুলো দেওয়া থাকবে। আর তোমাকে বলবে যে রোধের মান, কোন একটা বস্তুর রোধের মান যখন 50, তখন ওই তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস। তো তুমি যখন তুমি বুঝতে পারবা উদ্দীপক পড়ে যে স্কেলের কথা বলছে সেলসিয়াস আর ধর্মের কথা বলছে রোদ, তখন তুমি এভাবে এটা লিখতে পারবা। এখান থেকে তুমি যদি স্কেলের এই স্কেলের তাপমাত্রা বের করতে চাও, সি বের করতে চাও, তাহলে কীভাবে লিখবা, লাস্ট লাইন এরকম হবে, আর মাইনাস আর নট, নিচে কি হবে, আর 100 মাইনাস আর নট। এই নিচে যে 100 মাইনাস 0 মানে তো 100, ওই 100টা এদিকে কিন্তু চলে আসবে। সো এই কথাটুকু মনে রাখতে, এটা হচ্ছে আমাদের তাহলে আলটিমেট, তাহলে কি, যে এটা তুমি তাহলে কি সূত্র আকারে এইটা তুমি মুখস্থ রাখতে পারো আর কি, সেটা তুমি মুখস্থ রাখতে পারো। সো মুখস্থ রাখবো না, আমরা এই বেসিক নিয়ম দিয়ে বের করবো। যেমন আমরা আরেকটা একটু প্র্যাকটিস করি, আমরা আমরা এখানে আরেকটা প্র্যাকটিস করি। যেমন কারটা প্র্যাকটিস করা যেতে পারে, এখানে আমরা প্র্যাকটিস করলাম হচ্ছে, মনে করো যে স্কেল নিলাম হচ্ছে ফারেনহাইট, সো ডিগ্রি ফারেনহাইট স্কেল নিলাম, আর ধর্ম নিলাম, মনে করো যে ধর্ম মনে করো রোধই নিলাম, হ্যাঁ, রোদকে আবারও নিলাম, ধর্ম মনে করো রোধই নিলাম। তখন সেক্ষেত্রে কী লিখবা, লিখবো হচ্ছে এফ মাইনাস আইস পয়েন্ট কত, থিটা মাইনাস থিটা আইস, আইস হচ্ছে 32 ফারেনহাইটে, আর ঊর্ধ্ববিন্দু কত 212 মাইনাস কত 32।
তারপরে এখানে কি লিখবো আমরা, ধর্ম লিখবো। তো এফ এর জায়গায় যে রোধ লিখছি তাহলে রোধকে কি লিখবো, আর দিয়ে প্রকাশ করব। আর আর মাইনাস কি ছিল, মানে এক্স মাইনাস এক্স আইস, অর্থাৎ যে আমাদের বরফ বিন্দু, সেই বরফ বিন্দুতে ধর্মটা। সো বরফ বিন্দু ধর্মটাকে প্রকাশ করবে লিখবো আর 32। তার মানে এটার মানে কি, আর 32 মানে কি, বরফ বিন্দুতে রোধের মান। এখানেও সেম একইভাবে যে আর 212 মাইনাস কত লিখবো, আর 32। সো যখন তুমি রোধ দিয়ে লিখে দিলে আর দিয়ে লিখবো। আমি এই সেম জিনিসটাই লিখতাম, কিন্তু মনে করো ধর্মটা রোধ না, ধর্মটা বললাম হচ্ছে পারদ। হ্যাঁ, বললাম হচ্ছে পারদ। আর আমরা জানি পারদের দৈর্ঘ্য লিখতে হয়, পারদের দৈর্ঘ্য। তো পারদের দৈর্ঘ্য নিয়ে কাজ করতে হয় ধর্ম। তাহলে তো আমি সেক্ষেত্রে কী লিখতাম, একটু চেঞ্জ করতাম। এখানে যা আছে স্কেল যেহেতু ফারেনহাইট, তো ফারেনহাইট দিয়ে লিখছি। আর এই পাশে আমরা তাহলে কি করব, এ পাশে লিখবো হচ্ছে আমরা ধর্মটা এভাবে লিখবো যে দৈর্ঘ্য। তাহলে লিখবো কি, দৈর্ঘ্য আমরা এল দিয়ে লিখিতে লিখবো এল মাইনাস কত লিখবো এখানে, এল 32, বা ছোটো হাতের এল দিয়ে লিখতে পারো এখানে দৈর্ঘ্যকে, ছোটো হাতের এল, এল মাইনাস এল 32। আর নিচে কি লিখবো, এল 212 মাইনাস হচ্ছে এল 32। এটার পরিচয় কি, এল 32 মানে বরফ বিন্দুতে দৈর্ঘ্য, বাষ্প বিন্দুতে দৈর্ঘ্য, বরফ বিন্দুতে দৈর্ঘ্য, এরকম। সো এখান থেকে তুমি যদি এই এফ বের করতে চাও তাহলে কি লেখা যাবে বলো তো। এখানে আমাদের থাকলো কতটুকু, এল মাইনাস এল 32, এল 212 মাইনাস হচ্ছে কত, এল 32। আর এইদিকে গুণ হবে, এখানে লেখা আছে বিয়োগ করলে আসে হচ্ছে 180, তাই না, এটা ভাগ আছে, ওইদিকে গেলে গুণ হয়ে যাবে। সো 180। এবার খেয়াল করো এফ মাইনাস 32 ছিল, ওই পাশে চলে গেলে কি হয়ে যাবে, যে প্লাস 32। সো এইভাবে তুমি কিন্তু সূত্র আনতে পারো। সো আমি বলবো তুমি মুখস্থ করবা না, তুমি বরঞ্চ এইভাবে এইটুকু মনে রাখছো, মেইনটা জেনারেল সূত্র মনে রাখছো, সেটা দিয়ে তুমি সমস্ত সূত্রভাবে নিয়ে আসতে পারো। খালি মনে রাখবা যে যদি দৈর্ঘ্য বলে তাহলে এল, রোধ বললে আর চাপ বললে পি, হ্যাঁ, এরকম। সো এইভাবে তোমাকে সূত্রগুলো লিখতে হবে। সো আশা করি সূত্রগুলো কীভাবে লিখতে হবে সেই আইডিয়াটাও পেয়ে গেছো। সো আমাদের এরকম দুইটা স্থির বিন্দু থাকলে তাহলে সেক্ষেত্রে এইভাবে লিখতে হয়। আর যদি আমাদের দুইটা স্থির বিন্দু না হয়ে কি হয়, এক স্থির বিন্দু হয়, এক স্থির বিন্দু, তাহলে সেক্ষেত্রে কিভাবে সূত্রগুলো লিখতে হয়, এই অঙ্কগুলা, এই লাস্টের এই অঙ্কগুলো এমসিকিউতে আসে। সো অনেক সূত্র দেখে তোমার ভয় পাওয়ার কারণ নাই, তুমি টেকনিক্যালি মনে রাখবা, তাহলে তোমার মুখস্থ করতে হচ্ছে না, কষ্ট হচ্ছে না, টেকনিক্যালি মনে রাখতেছো। এক স্থির বিন্দুর ক্ষেত্রে কি হয়, যে একটা স্থির বিন্দু দেওয়া থাকে, হ্যাঁ, অর্থাৎ ত্রৈধ বিন্দুর ক্ষেত্রে এক স্থির বিন্দু বা হচ্ছে ত্রৈধ বিন্দুর মান দেওয়া থাকে, যে ত্রৈধ বিন্দুর ক্ষেত্রে তাপমাত্রা বের করার নিয়ম। ত্রৈধ বিন্দুর ক্ষেত্রে এক্ষেত্রে কীরকম হয়, এক্ষেত্রে সূত্রগুলো কীরকমভাবে লিখতে পারি আমরা, মনে রাখবো এইভাবে যে সাপোজ এরকম যে টি বাই টি টি আর, টি আর মানে হচ্ছে ট্রিপল পয়েন্ট, ইকুয়াল টু হচ্ছে এক্স বাই এক্স টি আর। আমি বুঝাই দিচ্ছি, খেয়াল করো যে এইটুকুর মানে কি, এটা হচ্ছে সেই জেনারেল ফর্মুলাটা, এটা হচ্ছে সেই সাধারণ সূত্রটা। সো দুই স্থির বিন্দুর ক্ষেত্রে সাধারণ সূত্র শিখছিলাম, আর এক স্থির বিন্দুর ক্ষেত্রে সাধারণ সূত্র, এটা হচ্ছে এক স্থির বিন্দুর ক্ষেত্রে সাধারণ সূত্র বা জেনারেল ফর্মুলা, এটা দিয়ে সবগুলো বের করা যায়। সো টি বাই টি আর সমান এক্স বাই এক্স টি আর, মানে কি, টি তাপমাত্রায় যে ধর্ম সেটা হচ্ছে এক্স, আর টি টি আর মানে ত্রৈধ বিন্দুতে যে ধর্ম সেটা হচ্ছে এক্স টি আর। আর ত্রৈধ বিন্দুর মান তো আমরা জানি। সো যদি আমরা একটু চাই এখান থেকে লিখে ফেলতে পারবো যে টি সমান সমান কি লিখতে পারবো, এক্স বাই এক্স টি আর। আর এই যে এই মানটা টি টি আর অর্থাৎ ত্রৈধ বিন্দু, হ্যাঁ, ত্রৈধ বিন্দু হচ্ছে টি টি আর, এই মানটাই হচ্ছে 273.16 কেলভিন। সো এই জায়গায় গুণ করে লিখবো আমরা 273.16। তাহলে আমরা কিন্তু চাইলে এই জিনিসটা এখান থেকে এভাবে একদম বক্স করে মনে রাখতে পারি। সো এই বক্সটাও মনে রাখতে পারি। এখান থেকে আমরা কীভাবে সূত্র লিখতে পারি খেয়াল করো, যে আমি লিখতে পারবো সরাসরি এই ধর্মের জায়গায়, পরীক্ষা যদি রোধ দেওয়া থাকে, হ্যাঁ, রোধের ধর্মটা প্রশ্নে দেওয়া থাকে, তখন তুমি লিখতে পারো এভাবে টি সমান রোধের জায়গায় এই আর, আর আর টি আর, এক্সের জায়গায় আর টি আর, এরকম ইন্টু 273.16। তার মানে এই টি তাপমাত্রায় রোধ হচ্ছে আর, আর ত্রৈধ বিন্দুতে রোধ হচ্ছে আর টি আর। প্রশ্নে দেখবা যে এই ত্রৈধ বিন্দুতে রোধ আর অন্য একটা তাপমাত্রায় রোধ দেওয়া আছে, এই তাপমাত্রাটা জিজ্ঞেস করে। সো এই দুটো দেওয়া থাকে প্রশ্নে, এটা জিজ্ঞেস করে। সো টি তাপমাত্রায় রোধ আর ত্রৈধ বিন্দুতে রোধ হচ্ছে আর টি আর। রোধ থাকলে এটা লিখবা, তাহলে এটা একটা সূত্র গেল। চাপ যদি থাকে, চাপ দেওয়া থাকে, হ্যাঁ, প্রশ্নে এরকম চাপ দেওয়া থাকে, তাহলে কি লিখবো আমরা, চাপ দেওয়া থাকলে লিখবো হচ্ছে পি ইকুয়াল টু, এরকম লিখবো P
না, সো তাপমাত্রা তো বের করতে হবে। চাপ দেওয়া থাকলে টি ইকুয়াল টু কী লিখবো আমরা, পি বাই পিটিআর এরকম লিখবো, ইন্টু কী লিখবো 273.16। ঠিক আছে, আর উত্তর কি একক কী হবে, কেলভিন, একক তো কেলভিন হবে, একক তো কেলভিন হবে। সো এক স্থির বিন্দু দেওয়া থাকলে রোদ বা চাপ এভাবে করে আমরা সূত্রগুলো লিখব। সো আশা করি এইটুকু তুমি মনে রাখতে পারবা। গেল আমাদের কি দুই স্থির বিন্দুর ক্ষেত্রে কিভাবে লিখবো আমরা, এবং এক স্থির বিন্দুর ক্ষেত্রে সাধারণ সূত্র দিয়ে আমরা কীভাবে এই সূত্রগুলো লিখবো। সো আমরা যখন কালকে ম্যাথ করব একেবারেই ক্লিয়ার হয়ে যাবে, কোনো সমস্যা নাই। তবে আরেকটা জিনিস আমাদের আছে এখানে, এটা হচ্ছে ত্রুটিপূর্ণ থার্মোমিটার। ত্রুটিপূর্ণ থার্মোমিটার যদি কখনো এরকম হয় যে তুমি একটা মনে করো থার্মোমিটার আছে যেটা আসলে সঠিক মান দিচ্ছে না, হ্যাঁ, মনে করো বরফে 0 ডিগ্রি, মানে বরফ দেওয়ার কথা 0 ডিগ্রি, কিন্তু বরফ দিচ্ছে মনে করো 4 ডিগ্রি, তার মানে ভুল মান দিচ্ছে। তাহলে এরকম যদি ত্রুটিপূর্ণ থার্মোমিটার থাকে তাহলে সেক্ষেত্রে ওই ত্রুটিপূর্ণ মান দেখে কীভাবে তুমি সহিশুদ্ধ মান বের করবা সেটার একটা সূত্র আছে। এই ত্রুটিপূর্ণ সূত্রটা কি, এরকম এভাবে মনে রাখবা, থিটা মাইনাস থিটা আইস ডিভাইডেড বাই থিটা স্টিম মাইনাস হচ্ছে কত থিটা আইস। এইদিকে তাপমাত্রা আর ওইদিকে কি, ওইদিকে হচ্ছে এভাবে মনে রাখবা, হ্যাঁ, এরকম যে এস মাইনাস এম ডিভাইডেড বাই হচ্ছে বি মাইনাস এম। জাস্ট এই লাইনটুকু মনে রাখলেই তুমি বের করতে পারবা। কীরকম, এদিকের জিনিস হচ্ছে স্কেল, সেলসিয়াস দিলে সেলসিয়াস বসাবো, কেলভিন দিলে কেলভিন বসাবো, ফারেনহাইট দিলে ফারেনহাইটের মানটা বসাবো, আর এগুলার মানটা তোমাকে একটু মনে রাখতে হচ্ছে। সেগুলোর মানটা কি, এগুলোর মান হচ্ছে যেমন এই এস মানে হচ্ছে ত্রুটিপূর্ণ মান। তোমাকে যে ত্রুটিপূর্ণ মানটা দেওয়া থাকে, বললো যে একটা থার্মোমিটার আছে যে মানটা হচ্ছে ত্রুটিপূর্ণ, সেই ত্রুটিপূর্ণ মানটা হচ্ছে এস। এম মানে হচ্ছে কি আমাদের বরফ বিন্দু, বরফ বিন্দুতে মান, হ্যাঁ, বরফ বিন্দুতে যেই মান থাকবে সেটা হচ্ছে এম, অর্থাৎ মেল্টিং পয়েন্ট। আর বি মনে রাখবা বয়লিং পয়েন্ট হবে, বাষ্প বিন্দুতে মান, হ্যাঁ, বয়লিং পয়েন্ট বাষ্প বিন্দুতে মান। সো এস হচ্ছে ত্রুটিপূর্ণ মান। আর এই থিটা, এখানে যে থিটা বসবে, থিটার জায়গায় যে বসবে সেটা হচ্ছে কি প্রকৃত মান। এই থিটার জায়গায় যে বসবে সেটা হচ্ছে প্রকৃত মান। কারণ পরীক্ষা কীভাবে থাকবে তোমাকে আমি বলে দিই। মনে করো এটা হচ্ছে জেনারেল ফর্মুলা, এটা হচ্ছে সাধারণ সূত্র, এটা মনে রাখো, এটা হচ্ছে কি সাধারণ সূত্র, এটা দিয়ে তুমি সবগুলাতে যাইতে পারবা, সেলসিয়াস, ফারেনহাইট, কেলভিন, ঠিক আছে। তো এই সাধারণ সূত্রগুলো তোমাকে একটু জানতে হবে। যদি সেলসিয়াসে তোমাকে ত্রুটিপূর্ণ থার্মোমিটার থাকে, তো থিটার জায়গায় তুমি কী লিখবা, লিখবা সি। আইসের জায়গায় কী লিখবা 0। স্টিমের জায়গায় কত, আমরা জানি সেলসিয়াসের স্টিম বিন্দু 100, 100 মাইনাস 0। আর এখানে থাকবে কি সেম, এস মাইনাস এম বি মাইনাস এম। সো সেলসিয়াস বললে এই সূত্র হবে কিন্তু, ওকে। যদি ফারেনহাইট বলে তাহলে তুমি লিখবা এফ মাইনাস 32, আর স্টিম বিন্দু কত 212 মাইনাস 32, এই জন্য কিন্তু মানগুলো মুখস্থ করছিলাম। আর এখানে কি থাকবে এস মাইনাস এম, সাথে কি থাকবে বি মাইনাস এম। সো দেখো ফারেনহাইটের কিন্তু ক্ষেত্রে কিন্তু এই সূত্র হবে। সো এইভাবে করেই তোমাকে বুঝতে হবে যে সেলসিয়াসের বেলায় এই সূত্র, ফারেনহাইটের বেলায় এই সূত্র। এক লাইনে মনে রাখবো কেমনে, এই জেনারেল সূত্র, সাধারণ সূত্র। এটা যদি মনে রাখতে পারো এভাবে তাহলেই কিন্তু দেখবা এখানে এই ত্রুটিপূর্ণ মানগুলো দেওয়া থাকলেও তুমি এখান থেকে প্রকৃত মানটা বের করে ফেলতে পারবা। যখন সেলসিয়াস নিয়ে কাজ করবো তখন এই সূত্র, ফারেনহাইট নিয়ে যখন কাজ করবো তখন এই সূত্র। লিখে ফেলো, এটুকু সুন্দর জিনিসটা সুন্দর করে লিখে ফেলো। সো এই ছিল হচ্ছে আমাদের তাপ এবং তাপমাত্রা স্কেলের এতগুলো সূত্র। সো এখানে যেহেতু এতগুলো সূত্রই তোমাকে এই সিস্টেমেটিক ওয়েতে মনে রাখতে হবে। তুমি কী মনে রাখবা, তাহলে এইভাবে মনে রাখবা। ত্রুটিপূর্ণ বেলায় এই সূত্র মনে রাখবা, এই সাধারণ সূত্রটা মনে রাখবা। এটা হচ্ছে সাধারণ সূত্র নম্বর 3 নাম্বার। এটা সে সাধারণ সূত্রটা মনে রাখো, তাহলে তুমি ত্রুটিপূর্ণ বেলায় যে কোনোটা লিখে ফেলতে পারবা। কেলভিন, র্যাঙ্কিং, রোমার এত মুখস্থ করতে হবে না, সাধারণটা মনে রাখো। থিটা মাইনাস থিটা আইস, থিটা স্টিম মাইনাস থিটা আইস, ওই পাশে এস মাইনাস এম বি মাইনাস এম। এস মানে হচ্ছে ত্রুটিপূর্ণ মান আর থিটা মানে প্রকৃত মান। তারপরে যখন আমাদের কি ছিল এখানে এক স্থির বিন্দু, তাহলে মেন সূত্র কি টি বাই টি আর ইকুয়াল টু এক্স বাই এক্স টি আর, অথবা টি ইকুয়াল টু এক্স বাই এক্স টি আর ইন্টু 243 আর 273.16। এক্সের জায়গায় আর বসাইতে পারো, পি বসাইতে পারো, পরিচালক শক্তি থাকতে পারে, যেটা থাকবে সেটা বসাইতে পারো। সেটা হচ্ছে আমাদের কি আরেকটা সাধারণ সূত্র, এই যে সাধারণ সূত্র নাম্বার 2, ওকে। সেই দুইটা তুমি মুখস্থ রাখবা। তারপরে এগুলো মুখস্থ রাখার দরকার নাই, দরকার নাই, এই যে এটা মনে রাখবো। এ হচ্ছে সাধারণ সূত্র নাম্বার 3, মানে 1, এখান থেকে শুরু করছিলাম আমরা। সো এই সাধারণ সূত্র ছিল কি, যে দুই স্থির বিন্দুর ক্ষেত্রে, হ্যাঁ, যে স্থির বিন্দু কি ছিল, দুই স্থির বিন্দু। সো দুই স্থির বিন্দুর ক্ষেত্রে এই সাধারণ সূত্রটা মনে রাখলে হয়ে যাচ্ছে। আর এছাড়াও স্পেশালি এটাও তোমাকে মনে রাখতে হবে যে এই দুটো আমাদের অনেক বেশি আসে।
সাধারণ সূত্র দিয়েই তুমি এটা বের করতে পারছো, কিন্তু পরীক্ষার হলে বারবার বের করে নিতে গেলে তোমার কষ্ট হবে। এই জন্য সাধারণ সূত্র তো মনে রাখবোই, সাথে এই দুইটাও সরাসরি মুখস্থ রাখবো। ওকে, আর বাকিগুলো সাধারণ সূত্র দিয়ে বের করবো, তাহলে কিন্তু হয়ে যাবে। তো তাপমাত্রা থেকে ছিল এই সূত্রগুলো এবং তাপ থেকে ছিল এই সূত্রগুলো। সো এতটুকু আশা করি তাপ এবং তাপমাত্রার স্কেল এইটুকুর মধ্যে আমাদের এই তাপ এবং তাপমাত্রা স্কেলের বেসিক জিনিসগুলো আমাদের ক্লিয়ার হয়ে গেল। আমরা এখান থেকে কিন্তু এই বেসিকটা ক্লিয়ার করতে পারলাম। তাপ আর তাপমাত্রা স্কেলের ম্যাথ প্র্যাকটিস একদম অ্যাডমিশন লেভেল পর্যন্ত আমরা করব নেক্সট ক্লাসে। সো এতটুকু জিনিস বুঝতে পারছো কিনা দেখো, এখানে কিন্তু এইটা কিন্তু অনেক কিন্তু বিদঘুটে লাগে, কারণ এত সূত্র ভালো লাগে না। তোমাকে কিন্তু টেকনিক্যালি মনে রাখতে হবে যে 2 স্থির বিন্দুর ক্ষেত্রে সাধারণ সূত্র মনে রাখবা, 1 স্থির বিন্দুর ক্ষেত্রে সাধারণ সূত্র মনে রাখবা, আর হচ্ছে ত্রুটিপূর্ণ থার্মোমিটারের ক্ষেত্রে সাধারণ সূত্র মনে রাখবা। তাহলে যে কোনো স্কেলের ক্ষেত্রে যে কোনো সূত্র তুমি নিজেই বের করে নিতে পারবা। এই সূত্রগুলো তুমি ভালো মতো মাথায় নিয়ে নাও, প্র্যাকটিস করে নাও। সূত্রগুলো তুমি একটু মাথায় রেখো, যেন আমরা নেক্সট এগুলো দিয়ে কীভাবে ম্যাথ সলভ করবো, কীভাবে আমরা অঙ্কগুলো আসবে, কীভাবে ঘুরে আসবে, যেন আমরা করতে পারি। সো এটুকু জিনিস ক্লিয়ার হয়ে গেছে কিনা অবশ্যই কমেন্টে জানাও যে এতটুকু জিনিস সুন্দর মতো ক্লিয়ার হয়ে গেছে কিনা। ঠিক আছে, সো এটু যদি ক্লিয়ার হয়ে যায় তাহলে ইনশাল্লাহ ওকে ওকে সো সব মিলে কেমন বুঝতে পারলা সেটা কমেন্টে জানাও। আর আজকে কিন্তু জাস্ট আমাদের এই এতটুকু বেসিক জিনিস গেল, কারণ এরপরে কিন্তু আমরা এই টপিকটুকুর উপরেই আমরা ম্যাথ সলভ করব নেক্সট ক্লাসে। সো বুঝতে পারছো কিনা সবাই কমেন্টে এই জিনিসটা জানিয়ে দাও। তাহলে আমরা আজকে এতটুকুই রাখবো, আজকে আমরা এখানে এতটুকুই রাখতেছি। তোমরা তার আগে জানিয়ে দাও যে সব কিছু যারা ফার্স্ট টু লাস্ট ছিলা এই সম্পূর্ণ জিনিসটুকু বুঝতে পারছো কিনা। ঠিক আছে, সো জানা তারা বলছে ক্লিয়ার, তারপর হচ্ছে মিসকাত আলম বলছে ক্লিয়ার, আফরোজ আলম বলছে ভাই কমেন্ট পড় না, এই যে কমেন্ট পড়লাম, কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে পারো আফরোজা, জিজ্ঞেস করো এখন দেখি। সাব্বির হোসেন আলহামদুলিল্লাহ ক্লিয়ার, তারপর হচ্ছে শিমল বলছো ক্লিয়ার। ওকে গ্রেট, ক্লিয়ার হলে খুবই ভালো। তারপর হচ্ছে সামিয়া, তারপরে ফাবিহা, সোহাগ, হ্যাঁ তোমরা যাদের নাম পড়ছি সবাই ক্লাসের শুরু থেকেই ছিলা। এমদাদুল, হ্যাঁ প্রত্যেকেই ক্লাসের শুরু থেকে ছিলা, তোমাদের নামটা মুখস্থ হয়ে গেল। সো ইনশাল্লাহ নেক্সট ক্লাসেও তোমাদের সাথে দেখা হবে সুন্দর মতো। হ্যাঁ, তারপর হচ্ছে সঞ্জিদা, হ্যাঁ মিসকাত সেই ক্লাস ছিল ভাই, সেই ভাই আরও আর পর কি বই পড়বো, এরপর কি বই পড়বো? হ্যাঁ তুমি একটু বই পড়বা, হালকা পাতলা দেখবা এই কথাগুলো লেখা আছে, এক স্থির বিন্দু, তারপর হচ্ছে নিম্ন স্থিরাঙ্ক, ঊর্ধ্ব স্থিরাঙ্ক, বা হচ্ছে এই জিনিসগুলো দেখবা একটু লেখা আছে, জাস্ট একটু পড়ে একবার দাগাই ফেললা, পরবর্তী তোমার হেল্প হবে যখন এইচএসসির সময় তুমি এগুলো পড়তে যাবা। জাস্ট এই দাগানো লাইনগুলো পড়লা হয়ে গেল। এখন একবার পড়ে রাখো, কারণ তুমি যে ক্লাসটা করলা নিজের আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য বইটা পাওয়া দরকার। তুমি বই পড়লে বইয়ের কথার সাথে আমার কথা মিলে নিজের আন্ডারস্ট্যান্ডিংটা আরও ভালো হবে। অবশ্যই বইটা একবার পড়বা, ঠিক আছে সাজিদ? ওকে, এমদাদুল ফার্স্ট টাইম ক্লাস করলাম, অসাধারণ ছিল, থ্যাংক ইউ এমদাদুল। আর প্রথম ক্লাস একটু মানিয়ে নিতে অসুবিধা হতে পারে, কিন্তু ইনশাল্লাহ আস্তে আস্তে খুব সুন্দরভাবে মানিয়ে নিতে পারবা, কোনো সমস্যা নাই। আর ইয়ামনি, হ্যাঁ নামাজটা আমরা এখন পড়ে ফেলি। তারপর হচ্ছে অপু মণ্ডল, হাবিব কি বলছো রেড কালার, আচ্ছা জাস্ট লুকিং ও ঠিক আছে ভাই, সূত্রগুলো সামারি করে দিলে ভালো হতো। হ্যাঁ সূত্রগুলো আমি একটু সামারি করে দিচ্ছি, যেহেতু সাজিদ বললো একটু সামারি করে দিই আমরা। সূত্রগুলো কী ছিল বলো তো, খালি মেইন সূত্রগুলো মনে রাখবা, সাধারণ সূত্র। তো তাপ থেকে আসি আমরা, কিউ সমান সমান কী ছিল আমাদের, এমএস ডেল থিটা, যখন আপেক্ষিক তাপ দশা চেঞ্জ হয় না, যখন দশা চেঞ্জ হয় তাপমাত্রা চেঞ্জ হয় না, তখন আমরা কী লিখতাম, এমএলএফ লিখতাম একবার, অথবা লিখতাম হচ্ছে আমরা এমএলভি, সব তো লেখা আছে কোন ক্ষেত্রে কোনটা। তাপ থেকে তিনটা পাইছিলাম, আর তাপমাত্রা থেকে কোনটা পাইছি আমরা, সেটা হচ্ছে আমরা পাইছিলাম এরকম যে একটা সাধারণ সূত্র ছিল থিটা মাইনাস থিটা আইস ডিভাইডেড বাই কী ছিল আমাদের এখানে, থিটা স্টিম মাইনাস হচ্ছে কত থিটা আইস, ইকুয়াল টু কী ছিল এখানে এক্স মাইনাস এক্স আইস, আর ছিল কি আমাদের এখানে এক্স স্টিম মাইনাস হচ্ছে এক্স আইস। এটা কখন, দুই স্থির বিন্দুর ক্ষেত্রে, কখন ছিল আমাদের দুই স্থির বিন্দুর ক্ষেত্রে সাধারণ সূত্রগুলো আগে লিখি। হ্যাঁ, দুই স্থির বিন্দু, তা দুই স্থির বিন্দুর পরে আমাদের কী ছিল, এক স্থির বিন্দু ছিল, আমাদের। হ্যাঁ, এক স্থির বিন্দু ছিল, এক স্থির বিন্দুর ক্ষেত্রে কী ছিল বলো, যে আমরা এটা পাইলাম যে টি বাই টি টিআর ইকুয়াল টু কী ছিল আমাদের এক্স বাই এক্স টিআর। সো স্কেল এবং মানে তাপমাত্রা এবং ধর্ম বসাইলে তুমি পেয়ে যাচ্ছ। আর ছিল ত্রুটিপূর্ণ থার্মোমিটার, তো এটা আমাদের একটা ছিল, এটা আমাদের একটা ছিল, আর আরেকটা ছিল হচ্ছে আমাদের কি ত্রুটিপূর্ণ থার্মোমিটার। সো এই ক্ষেত্রে আমাদের কী ছিল, একটা সাধারণ সূত্র সেম এভাবে ছিল স্কেল থিটা মাইনাস থিটা আইস, এটা কী ছিল এখানে থিটা স্টিম
থিটা স্টিম মাইনাস কী ছিল থিটা আইস ইকুয়াল টু কী ছিল এস মাইনাস এম, সাথে কী ছিল বি মাইনাস এম, তাই না? এইগুলো ছিল আমাদের সাধারণ সূত্রগুলো। আর আরেকটি সূত্র ছিল আমাদের এখানে কি, ওই যে আরও দুইটা মেইন সূত্র ছিল যে C/100, তারপরে C/5 আমরা সরল সূত্র শিখছিলাম যে C/5 ইকুয়াল টু কী ছিল F-32/9, তারপরে এরকম যেই সূত্রটা ছিল সেটা। সো এই কয়েকটা সূত্র, এবং আরেকটা ছিল তাপমাত্রার পরিবর্তনের ক্ষেত্রে এরকম ছিল del C/5 ইকুয়াল টু কি ছিল del F/9, del K/ হচ্ছে কত 273। সো এই কয়েকটা সূত্র কিন্তু আমরা পাইলাম। সো এইগুলো দিয়ে আমাদের পরীক্ষাতে, এটা বিশেষ করে আমাদের আসবে সিকিউতে আসবে, এগুলো সিকিউতে আসবে, বাকিগুলো অ্যাডমিশন এবং এমসিকিউতে আসবে, এবং এই ত্রুটিপূর্ণ ধারণাটা কিন্তু আমাদের সিকিউতেও আসে। সো আশা করি একবার ক্লিয়ার করে দিলাম সাজিদ, আশা করি বুঝতে পারছো। ওকে, সো ঠিক আছে, সবাই ভালো থাকো, সবার সাথে দেখা হবে আবারও পরের ক্লাসে। এবং তোমরা সবাই আজকের ক্লাসটি কেমন লাগলো সেটা জানিয়ে অবশ্যই সবাই আমাদের এই যে ব্যাস ইলেকট্রিক্স এইটার সাথে একটা স্ক্রিনশট নিয়ে নাও সবাই, এবং আজকের এই ক্লাসটি কেমন লাগলো সেটা অবশ্যই আমাদের যে এই বন্দি পাঠশালা গ্রুপ এবং HSC 26-এর যে গ্রুপ, অবশ্যই সেখানে জানিও। আজকে প্রথম ক্লাস গেল, অবশ্যই জানিও কেমন লাগলো, বন্ধুদেরকেও জানিও, ঠিক আছে? সো আশা করি ভালো লেগেছে, এবং আমরা নেক্সট ক্লাসগুলোতে আরও সুন্দরভাবে গুছাই দিলে তুমি দেখবে যে হ্যাঁ আলটিমেটলি তুমি পুরোটা বুঝতে পারতেছো, ভালো লাগবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার সাথে দেখা হবে আবারও পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।